ভালোবাসার বাংলাদেশ। That's right, ভালোবাসার বাংলাদেশ নিয়ে কিন্তু অঙ্গন আবার চলে এসেছি ঢাকা FM 90.4 এ। আর আমরা কিন্তু থাকবো ঠিক রাত 2টা অবধি, প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 2টা অবধি কিন্তু অঙ্গন থাকে। অঙ্গনের সঙ্গে গুরু থাকেন, আমাদের সবার ভালোবাসার গুরু, এবং আমাদের সঙ্গে একজন গেস্ট থাকে যিনি আমাদের ভালোবাসার বাংলাদেশে তার গল্পটা আপনার সঙ্গে, আমার সঙ্গে, আমাদের সবার সঙ্গে শেয়ার করে, রাইট? সো ঈদের পর আজকে আমাদের প্রথম শো। আবার একটাবার আপনাদেরকে ঈদ মোবারক জানাতে চাচ্ছি। সব ঠিক আছে? সব ঠিক, ওকে। যখন গেস্ট আমাদের সামনে থাকে, অসম্ভব ভালোবাসা, দারুণ ভালো লাগা এবং অনেক শ্রদ্ধার সাথে তোমাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ গুরু। ধন্যবাদ জানাতে চাই ঢাকা FM এর সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের। একই সাথে কৃতজ্ঞতা জানাই ভালোবাসার বাংলাদেশ পুরো টিমের প্রতি। জুয়েল ভাই, গুরু, আপনি নিজে, অঙ্গন আপু, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আজকে কিছু বলবার চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদেরই বন্ধু হয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। গুরু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি জান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, একটু নার্ভাস। ওয়াই? এই প্রোগ্রাম তোমাদের এই একজন হয়ে আমি রিপ্রেজেন্ট করি, আর তাদের একজন হয়ে তুমি রিপ্রেজেন্ট করছো। টেনশনের কোনো কারণ নাই। 2012 সাল থেকে যাকে আমি শুনে আসছি আর স্ক্রিনে দেখে আসছি, সেই মানুষটা আমার সামনে, আমি আবেগকেও ধরে রাখতে পারছি না। একই সাথে জুয়েল ভাইয়াকে আমি 2016 থেকে চিনি, ওনার অনেক প্রোগ্রাম টিভিতে দেখেছি, এরপরে ঢাকা FM এ তো আছেনই। তো আমি আসলে অনেক গর্ব অনুভব করছি, একই সাথে সৌভাগ্যবান তো বটেই, কারণ অনেকেই আমাদের মধ্য থেকে আসতে চায়, তার মধ্যে আমি আসতে পেরেছি। রাইট? আদনান, আই এম সরি, আদনানের কাছে শুনবো তার জীবনের কথা। আদনান, একদম শুরু থেকে। ধন্যবাদ গুরু। শুরু থেকে বলতে হলে আমার জন্ম রাজশাহীতে। রাজশাহীতে। রাজশাহী কোথায়? নওদাপাড়া। নওদাপাড়া কোন জায়গায়? রায়পাড়া। আর একটু ডিটেলে যা। রাজশাহী টেক্সটাইল মিল। টেক্সটাইল মিল, আরো ডিপে ঢুক। শাহ মখদুম স্কুল। আর দেরি না করে বুকে জড়ায় ধর। তুই তো না একজন লহমায় যেন আমার গোটা শৈশব, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, সবাইকে যেন তার স্মেল যেন আমি পেলাম। ওকে, তারপর? তো সেখানে আমার আব্বার চাকরির সুবাদে থাকা হতো। ওই সময় যে প্রতিষ্ঠানে আব্বা চাকরি করতেন, এটা একটা স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠান ছিল। তো সরকার তার আমি ওটাই ভয় পাচ্ছিলাম, আমার দু একজন আত্মীয় এটা চাকরির প্রবলেমে ভুগছিল যখন সেটা ডাউন হয়ে যায়। জি জি, এরকম কিছু কি? হ্যাঁ, আমরা এটাই ফেস করি। তো 2003-এ আমাদের, এটাকে আমচত্বরে ঠিক আগ দিয়ে? আমচত্বর বলতে তখন কিছুই ছিল না, এখন যেটা আমচত্বর তার ঠিক আগ দিয়ে ডান পাশে, রাইট? জি জি, ওকে। আমচত্বর মহিলা পলিটেকনিক, নতুন বাস টার্মিনাল, যেটা, এগুলো কিছুই ছিল না, ঠিক তার আগ দিয়ে ওই লোকেশনটা, রাইট? রাইট, একদমই। আর নতুন বাস টার্মিনাল আমার মনে আছে আমি মাছ ধরেছি ওখানে। এখন তো টার্মিনাল হয়ে গেছে। তো বিল ছিল। রাজশাহীর গল্প বলতে গেলে স্মৃতিতে অতটুকুই আছে, এর বেশি খুব একটা মনে পড়ে না, এই কারণে যে তখন সবেমাত্র আমি ক্লাস 2 শেষ করে 3-তে উঠেছি। মার্চ মাসে আমাদেরকে ব্যাক টু প্যাভিলিয়ন গ্রামে আসতে হয় একদম সবাই। আমার পরিবারে আমরা 4 ভাই 1 বোন। বড় ভাই ঢাকায়। নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, তোর কথা গোছানো, সাউন্ডস রিয়েলি রিয়েলি গুড। ঠিক আছে, জি, ওকে। গ্রামে চলে আসলি, তারপর? গ্রামে আসার পরে যে জীবনটা, এটা আমরা একেবারে অভ্যস্ত ছিলাম না, কারণ রাজশাহীর দুপুরের খাবারের পরে মা জোর করে ঘুম পাড়াইতো। সেখান থেকে এসে গ্রামের যে আবার দুরন্ত জীবন, এখানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগলেও আমরা সবাই মিলে টানাপোড়েনের মধ্যে দিয়ে ওই জীবনটাতে আমরা অভ্যস্ত হই। তখন অর্থকষ্ট ছিল অবশ্যই, কারণ আব্বা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমার বড় ভাই তখন SSC ক্যান্ডিডেট, তুলনামূলকভাবে আমরা সবাই ছোট। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার ছোট ভাইটা ও
তখন স্কুলে ভর্তি হয়নি, এমন সিচুয়েশনে আব্বার চাকরিটা রিটায়ার করতে হয়, মানে অনিচ্ছাকৃতভাবে বা সরকারি সিদ্ধান্তে। তো আব্বা যে টাকাটা পায়, এই এককালীন যে টাকাটা পায় ওটা দিয়ে কিছু জমি রাখা হয়, জায়গা জমি, আর বাড়ি ঘর ঠিক করে মোটামুটি আমাদের টাকা পয়সাটা ফ্রিজ হয়ে যায়, বা যেটা ছিল ওটা শেষ হয়ে যায়। এরপরের যে জীবনের সাথে যে যুদ্ধ শব্দটা জড়িত, আমরা মানে যত দিন যেতে লাগলো তত জীবন যুদ্ধ জিনিসটা বুঝতে শিখলাম। এমন অনেক হয়েছে যে আমার মা আব্বা দুজনই তাদের শখ কখনো পূরণ করতে দেখি নাই। তাদের শখগুলো পূরণ হতো আমাদের ছোট ছোট শখের মধ্য দিয়ে। আমরা লেখাপড়া করেছি, চেষ্টা করেছি নিরক্ষরতা দূর করার জন্য। মানে আব্বা আমার খুব ইচ্ছা ছিল যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে বা মানুষের মতো মানুষ হবে, মানুষের উপকারে আসবে, দেশের উপকারে আসবে। আমরা কতটুকু পেরেছি জানি না, তবে এতটুকু গর্ব যে আমার আব্বা গত হয়েছেন 2017-তে। হয়তো আব্বা দেখেন যে তার সন্তানেরা কেউ বিপথে নেই। আমি সহ আমার ছোট জনকে আমি আমার কাছে রেখেই ঢাকাতে পড়াশোনা করিয়েছি। একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমার কথাগুলো। না, পারফেক্ট, প্লিজ গো অন। সব ইট সাউন্ডস রিয়েলি গুড, অনেক গোছানো কথাবার্তা। তো এরপরে আমি গ্রাম থেকেই এসএসসিটা শেষ করি। এটা সত্যি যে খুব শীঘ্রই আমি তোর মেইন স্টোরিতে আসতে চাই। জি জি। এসএসসির পরে জেলা শহরে একটা কালেক্টরেট কলেজে ভর্তি হই। কালেক্টরেট কলেজ বলতেই তো সেটা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত। প্রথম দিন আমার মনে আছে, ওরিয়েন্টেশন ক্লাস বলি আর রিসেপশন যেভাবেই বলি না কেন, ওই দিনে তৎকালীন ডিসি স্যার, উনি প্রয়াত হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। স্যার ওনার বক্তব্য শেষে আমাদের আদরুন কেমনে, তুই তো অনেক প্রমিত বাংলায় দীর্ঘক্ষণ কথা বলতে পারিস, সারপ্রাইজিং। অনেকেই পারে না। না, এখন তো বাবু খাইছো টাইপের জুটে চলে গেছে সবাই, বাট ইটস গুড, ইটস সাউন্ডস রিয়েলি গুড। জুয়েল, কি বলিস? তুই তো অনেক সুন্দরভাবে কথা বলতে পারিস, প্রমিত বাংলায় লং টাইম কথা কন্টিনিউ করতে পারে। না, ওর সঙ্গে আমার যখন প্রথমে কথা হয়েছে তখনই আমি ওকে কথার প্রেমে পড়েই ওকে রাইট। ওকে আদনান, তারপর চমৎকার করে গুছিয়ে কথা বলে। ইয়া আদনান, বাট তোর জীবনের গল্পতে একদম সরাসরি যেতে চাই, যেহেতু সময়ের একটা পাবন্দি আছে। ওকে গুরু, এরপরে কলেজ জীবনটা আমি খুব সংক্ষেপে বলছি। 2 বছরের ঘটনা তো। বেসিক্যালি যেটা আমরা ইউনিভার্সিটি লাইফে যেভাবে আমরা চলাফেরা করি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এরপরে থিয়েটার, সংগঠন, আমার কেন যেন এই কাজগুলো ইন্টারমিডিয়েটে করা হয়ে গেছে। এইবার লাইনে আসছিস, মানে ওই জগতে তোর ইনভলভমেন্ট ছিল, রাইট? কিছুটা ছিল। এইবার বুঝছি। তো এটা আমার জন্য তখনকার, এখন বুঝি যে তখন এটা করার সময় ছিল না। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ইন্টারমিডিয়েট শেষ করেছি, কিন্তু খুবই শোচনীয়ভাবে। পরবর্তীতে আমার যারা খুব আমাকে ভালো জানতেন তারা বলতেন আমাকে এভাবে যে তুমি ভালো করতে চাইলে অন্তত সায়েন্সটা ছেড়ে তুমি তোমার প্যাশন যেটা সেখানেই করো। তো ওই টাইমে আমার মনে হতো যে না, আমি জার্নালিজমটা মনে হয় আমাকে টানে, ফিল্ম মেকিংটা টানে। ওকে, ইনফ্যাক্ট ওই মোবাইল দিয়ে 2014-তে কিছু কাজ করার ফিল্ম মেকিং এর প্রতি একটা প্যাশন বা ই ছিলই তো, রাইট রাইট। তোর ছোট করে আমরা পরীক্ষা নিতে পারি 2-3টা কোশ্চেন করে? আমি জানি না পারবো কিনা, অবশ্যই। ওকে, ধর একটা সিনেমার নায়িকা, জ্যোৎস্না রাতে আকাশের নিচে, সেই সিনেমার নায়িকা হচ্ছে অঙ্গন। ইটস মি এহতেশাম, আমাকে এই বড় আদমিকে তুই ফাইনালি চুজ করে ফেলছিস, আমরা দাঁড়ায় আছিস। এখন তোর কাছে কি মনে হয় যে হাউ ইটস প্রবাবিলিটি ঈদে লঞ্চ করলে সিনেমা চলবে কতটুকু? মারিস না। তবে আমি কেন বলতেছি ওরা নায়িকা হিসাবে, যে প্রচুর পরিমাণে টেক্সট আসছে, যে অনেকে অ্যাকনলেজ করতেছে দারুণ স্মার্ট দেখাচ্ছে মেয়েটিকে। গুরু, যেহেতু আপনার সুখ্যাতি পরিচিতি ওইটাকে কাজে লাগাবি, লুক ওয়াইজ না, লুকের জন্য ওরে নিবি, আমার যদি কিছুটা সুখ্যাতি আছে ওই জন্য নিবি। ডেফিনেটলি না। ওকে, অ্যাকনলেজ। তারপরে তুই বলছিলি যে ফিল্মের প্রতি একটা প্যাশন আছে তোর, তারপর? তো আমার কেন যেন মনে হলো যে আমি হয়তো, যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তো সেক্ষেত্রে আমাকে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এবং সাবজেক্ট আমার জার্নালিজমই হওয়া লাগবে। এরকম একটা অদ্ভুত চিন্তা মাথায় আসার কারণে আমি বেশ কিছু ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসা সত্ত্বেও আমি এগুলো ভর্তি হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখাই না। পরবর্তীতে জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়াতে
পরপর এই সাবজেক্টগুলো এখানে আমার বেশ কিছু সাবজেক্টে আসে। জাহাঙ্গীরনগর বাংলায় আমি ভাইবা পর্যন্ত দেই, কিন্তু অ্যাডমিশনের ব্যাপারে আর সিরিয়াস হইনি। পরবর্তীতে আমাকে শিক্ষা জীবন সম্পন্ন করার জন্য একটা সাবজেক্ট ইকোনমিক্স, যদিও এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আর্টসের সাবজেক্ট বা মানবিক স্টুডেন্টরা এখানে ভর্তি হতে পারে, সবাই তো পারে, অন্যরাও পারে, কিন্তু এটা হিউজ টাফ ছিল আমার জন্য। মানে যে আশায় সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেড়েছিলাম তার কোনো সুফল আমি পাইনি না। একেবারে রসকসহীন সাবজেক্ট, এবং সবাই বলতো যে ভালো সাবজেক্ট, ওই ভালো মনে করেই আমি ভর্তি হয়েছিলাম। তো আলটিমেটলি ওই যে একেবারে প্রপার গাইডলাইন না থাকলে যেটা হয়, তো আমি কিন্তু না বুঝেই সাবজেক্টটা নিয়ে নিই, এবং ওই সাবজেক্টের সাথে আমার দীর্ঘ 4 বছর প্লাস সময় আমাকে অতিবাহিত করতে হয়েছে খুব জোর করে। তো আমি এখন মাস্টার্স রানিং স্টুডেন্ট। ঢাকায় আসি আমি 2015-তে। আসার পরে আমার গুরু, আমি একটা কথা স্কিপ করে গেছি, আমি 2008-9 দিকে অলরেডি একজন জানিয়েছে যে দেয়ার ইজ মোস্ট প্রবাবলি ইটস ফ্লপ, এমন বলেছে কে জানো, রুবেল আহমেদ। ওকে, তোমাদের মাইন্ডসেট হয়তো এরকম রুবেল যে আমাদেরকে আসলে ওই জায়গাতে যাওয়া উচিত না, বাট ইটস ট্রু। আমি চাইবো না যে আমার কারণে অঙ্গন ফ্লপ হয়, কারণ অঙ্গনের যে গ্ল্যামারাস লুক সেইটা সেই ডিমান্ড করে আমার যুক্ত হওয়ার জন্য সিনেমাটা ফ্লপ করার কথা বলেছে। এনিওয়ে, বাট আমি চেয়ে নিচ্ছি একটা জিনিস, যে প্লিজ 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 ডু শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অনেক বেশি শেয়ার্ড আমি এক্সপেক্ট করতেছি তোমাদের প্রত্যেকের কাছে। এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে যারা আমার সাথে প্রোগ্রামে আছো, ঈদি বা ঈদের গিফট এটাও হতে পারে আমার জন্য। প্লিজ শেয়ার করো, বহু মানুষের কাছে আমাদের ভালোবাসার গল্প পৌঁছে দাও, লাইক করো, কমেন্ট করো, এবং আমাদের সাথে কানেক্টেড থাকো। কিছুক্ষণ পর পরে আমরা কিন্তু প্রচুর পরিমাণে টেক্সট নেব। ইট ডাজন্ট মিন যে নেগেটিভ কথা বললেই আমরা অ্যাটেনশন দিব তোমাকে, যেমন নেগেটিভ একটা কথা একজন বলেছে তাই অ্যাটেনশন দিলাম, ব্যাপারটা এরকম না। ভালো কথা, গল্প রিলেটেড কথা তোমরা নিয়ে আসো। আদনান। আমি 2008-9 দিকে মৌচাকে ঢিল নামে একটা ম্যাগাজিন ছিল, তখন আমি ক্লাস 8-9 স্টুডেন্ট। তো এই ম্যাগাজিন শফিক রহমান সম্পাদিত, ওখানে লেখা হতো আমার। আমরা অবশ্যই অবগত এই ম্যাগাজিনের সম্বন্ধে। জয় জয়দিন নামে জয় জয়দিন ছিল, তারপরে মৌচাকে ঢিল, এটার সম্বন্ধে ওইটারই একটা পার্ট ছিল এটা, রাইট। তো ওখানে লেখালেখির থ্রুতে বেশ কিছু পাঠক বা একটা কমিউনিটির সাথে আমার পরিচয় হয়। তার মধ্য থেকে একজন শ্রদ্ধা বড় ভাই, উনি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পরে আমি শুরু করি অনার্স লাইফটা। তো উনি আমাকে বলেন যে ঢাকায় আসবা, তোমাকে তো এখানে থাকা খাওয়ার যে একটা ব্যাপার আছে, তুমি এটা কিভাবে সার্ভাইভ করবা। যেহেতু উনি আমার ব্যাপারগুলো অবগত ছিলেন, সেই 8-9 লেখালেখির সুবাদে পরিচয়, আর আমি 15-তে আসি। মোটামুটি অনেক লম্বা একটা সময় তার সাথে আমার কথা হয়। তো আমি ওনাকে জানাই যে ঢাকায় আমার ওইভাবে এখন পর্যন্ত আমি কোনো ব্যবস্থা করতে পারিনি, হয়তো কিছু টিউশন করা যেতে পারে বা যেটা আমার জন্য সুইটেবল হয়, বা আমি পড়াশোনাটাও কন্টিনিউ করব, আবার আমার খরচটা আমাকে চালাতে হবে। তো উনি অফার করলেন যে আমি পুরান ঢাকায় কেরানীগঞ্জে উনি একটা একাডেমিক কোচিং চালান। তো উনি ওই মুহূর্তে থাকছেন না, জব পারপাসে তাকে কুইট করতে হবে, কিন্তু প্রতিষ্ঠান আছে। তো আমাকে বললো যে তুমি এখানে জয়েন করতে পারো। তো এই জয়েন করার বিষয়টা আমি জয়েন করার 1 মাস আগে আমি ঢাকায় আসি, এসে পুরো জিনিসটা একটু দেখার চেষ্টা করি এবং আমার সাথে কতটুকু এটা সামঞ্জস্যপূর্ণ এটা বোঝার চেষ্টা করি। 1 সেকেন্ড, কৌশিক লিখেছেন আপু আপনি অনেক বেশি কিউট, মানে কি লিখেছে অ্যাকচুয়ালি ভাষাটা হচ্ছে গুরু আপনি গুরু না আপু আপনি দেখতে খুব কিউট। তুই আবার আপনি বললি, নিজে কিন্তু মাস্ক খুলতেছিস না, আবার মনোযোগ দিয়ে কিন্তু দেখতেছিস তাকে। সুন্দর, দোষের কিছু নাই তো না? हम लोग पुरुष आदमी একটু ছাত্রা টাইপের আর কি, সুন্দর কিছু দেখলে দেখবো, আর আমরা যদি নাই দেখে সুন্দরের দাম কি না? সুন্দর আরেকবার কয়েকটা টেক্সট নিন। ওকে গুরু, মারিন আছে আমাদের সঙ্গে, পারভেজ বলছি চট্টগ্রাম থেকে শুনছি। গুরু সেই ক্লাস 7 থেকে আপনার প্রোগ্রাম শুনছি, এখন এইচএসসি পরীক্ষার্থী। তাহলে আমি কি প্রত্নতত্ত্ব বিভাগে দেওয়ার সময় চলে আসছে? কিন্তু গুরু ওনার একটা কমপ্লেইন আছে, ওনার কমেন্ট এখনো অবধি পড়া হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে ওনার কমপ্লেইন। ওকে, শান্ত আছে। গুরু রাজশাহী থেকে শুনছি, কক্সবাজারের সি বিচের থেকেও সুন্দর হয়েছে। কক্সবাজার, আই লাভ কক্সবাজার। ওকে ওকে, অনেক আছে, লাভ ইউ ব্রো। এমডি শেখ দুলাল আছে, ব্রাদার
ম্যাক্স স্পোক আপ। আচ্ছা, বুঝিনি আপনি কি ওই যে বলেছেন। মাস্কের কথা বলেছি, ও, আমি আচ্ছা, বলে দিয়েছি অলরেডি। তারপর ওকে, পারভেজ বলছে চট্টগ্রাম থেকে শুনছি, মায়াবী কন্যা আছে, লাভ ইউ গুরু, সরি গুরু, লাভ ইউ। রুবেল আহমেদ বলেছে সরি কেন বলেছেন এটা বুঝিনি, লাভ ইউ কেন বলেছেন এটা আমরা বুঝতে পেরেছি। শিহাব রাজ আছে সরি বলেছে যে ভালো তোরে বাঁচতে চাই, হ্যাঁ, হ্যাঁ। পিছলায় গিয়ে আমার কাছে ভালোবাসাটা আসছে তাই। তারপর ওকে, শান্ত বলেছে আমাদের সাথে আছে হাফিজুর রহমান, একজনের জীবনের কাহিনী, বাকি সবার কাছে গল্প, কিন্তু যে মন দিয়ে কথাগুলো শুনছে, অনুভূতিগুলো দেখছে, নিজের জীবনের কথা বুঝতে পারবে তার জীবন। আচ্ছা, চলে গেলাম, সো সরি। এই গানের জন্য অনেক ধন্যবাদ যাচ্ছে আদনানের কাছে। বাট আমরা ঈদের যেহেতু প্রোগ্রামে আছি, শেষের দিকে আমরা কিছু সময় নিতে চাই আমাদের বন্ধুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য। একদম সো করুন। অনেক বেশি টেক্সট পড়বো তখন, আর অনেক বেশি পরিমাণে আমরা চেষ্টা করব যে ফোন কলও নেওয়া যায় কিনা। এক্স্যাক্টলি তারাই কিন্তু প্রিভিলেজড হবে যারা বেশি শেয়ার করতেছে আমাদের প্রোগ্রাম। প্লিজ ডু শেয়ার as much as you can. ওকে গুরু, আপনি যদি একটু ইন্টারাপ্ট করি, আমি একটু জাস্ট জি। আজকে আমরা ফোন মেসেঞ্জার, আজকে হোয়াটসঅ্যাপ না, ফোন না, আজকে মেসেঞ্জার থেকে ভিডিও কল দেখতে পাবো? হ্যাঁ অবশ্যই, এবং এই সুযোগ থাকছে যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের ওকে, মধ্যে থেকে। ততক্ষণ একটু আমি বলে দিই যে আমাদের সঙ্গে প্রডিউসার কানেক্টেড বলো না কেন এতক্ষণ? প্রডিউসার তোমার কিন্তু পেনাল্টি দেওয়া উচিত। It is a big opportunity, right? Right, To right, Guru. connect to রুবারু হওয়া আমাদের ভিউয়ার্স এবং লিসেনারদের সাথে। অঙ্গন কি বলছেন? আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের সঙ্গে যারা যারা কানেক্ট হতে চাচ্ছেন কমেন্টের থ্রুতে অঙ্গন মেহেদি কি ঈদের জন্য দেয়া? জি একদম গুরু, ঈদটা মেয়েদের- প্রপার ওয়েতে আমরা একটু সেলিব্রেট করতে চাই। তুই তো বাদ দিচ্ছিস না কিছু, তুই আমি তো একে আবার হাতে বাড়ি মার। আসলে ঈদে মেয়েদের হাতে যে মেহেদি, এই যে নেল পালিশ, ওরা অনেক যত্ন করে আমাদের কারণে কিন্তু নখটা বড় করে নেল পালিশ দেয়। ওটা মেনটেন করতে কত কষ্ট হয় জানিস, আর কত টাকা খরচ হয় এগুলো করতে। কারণটা জানা নাই গুরু। অনলি কজ অফ আস আদনান, আমরা দেখি তাই আবার বাড়ি মাছ। ওকে, কি বলছিলেন? ওকে, একটু বলতে চাচ্ছি যে আমাদের সাথে যারা কানেক্টেড হতে চাচ্ছেন, গুরুকে আপনার কথাগুলো জানাতে চাচ্ছেন, তারা কিন্তু সিম্পলি এসএমএস এর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আই লাভ ঢাকা এফএম মানে facebook.com/I love ঢাকা এফএম এই পেজটিতে চলে যাবেন। পেজে গেলে আপনি দেখবেন যে আমাদের ফেসবুক লাইভটা স্ট্রিমিং হচ্ছে। ওখানে গিয়ে আপনি আপনার মূল্যবান কমেন্টে গুরুর জন্য দিতে পারেন, আমার জন্য দিতে পারেন, আদনান ভাইয়ের জন্য দিতে পারেন, বা আপনার জন্য দিতে পারেন। আর যারা এসএমএস এর থ্রুতে কানেক্টেড হতে চাচ্ছেন, ভেরি সিম্পল, আপনার সেলফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নেম, লোকেশন, দেন আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। ওকে, আর আজকে যেহেতু জুয়েল ভাই অলরেডি আমাদের প্রোডিউসার ভাই বলে দিয়েছে যে আমরা মেসেঞ্জার থ্রু দ্য ভিডিও কলগুলো অ্যাকসেপ্ট করব, সো বেশি 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 করে এই ভিডিওটা যেটা লাইভটা হচ্ছে লাইভটা শেয়ার করুন, কারণ যে যত বেশি শেয়ার করবে তার কিন্তু তত বেশি কানেক্টেড হওয়ার চান্সেস হাই থাকবে। একদম গুরুর কাছে শেষের চলে দিকে, যাচ্ছি। একদমই তাই। এবং সেই সাথে বলে রাখি, অনেকেই অনেকভাবে কানেক্ট করছো। প্রিয়াঙ্কার কথাও আসছে খুব কয়েকটা টেক্সটে দেখলাম। আমরা ভালোবাসি সবাইকে, আপনাদের কারণে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও আমরা তৈরি করি ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে। এক এক সময় এক একজন এসে তার নিজস্বতা, তার কোয়ালিটি দিয়ে এটাকে ঋদ্ধ করে। সো এটাই, কেউ আমাদের বাইরে না, কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন না। দে অল পার্ট অফ দিস ক্যানভাস। একটা দিন আমিও থাকবো না, সেখানে আরেকজন এসে আমার এই জায়গাটাকে টেক ওভার করবে। এর আগে আমি ছিলাম না। রাজীব, হি ইজ সো গুড ইন ফ্রন্ট অফ মাইক্রোফোন, সে টেক ওভার করেছিল এক সময়। কংগ্রেচুলেশন টু নওশিন এবং হিল্লল, তাদের এই প্রথম বাবা মা হয়েছে, ফার্স্ট মানে বাবা মা হয়েছে আর কি, আমেরিকায় আছে। তারাও এক সময় টেক ওভার করেছিল। সো ইটস গুড, ইটস ফাইন। এই ক্যানভাসটা তখনই পরিপূর্ণ হয় বহু মানুষ এসে আচর দেয়। তাই আজ কিছুদিনের বিরতিতে এখন যেমন আসছে আমাদের সাথে অঙ্গন। সো দিস ইজ দ্য বিউটি অফ দ্য প্রোগ্রাম। এগুলো সবই করা হয়, সবই হয় শুধুমাত্র আপনাদের কারণে, যাতে ভেরিয়েশন আসে আপনাদের কাছে। ভালোবাসা বাংলাদেশের ক্যানভাস যেন কোনোভাবে পুরান না হয়ে যায়। আদনান, একদম ডেডিকেটেডলি তোমার কাছে, এবং পুরো গল্পটা এখন শুনে যাব, মাঝে আর ইন্টারাপ্ট করবো না। বাট কোর যে স্টোরি তোমার, সেখানে আমি আসতে চাই, সময় খুবই কম তাই। গুরু, আমি যেখানে ছিলাম, যে ঢাকায় আসার পরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আমি একটা কোচিং এর সাথে যুক্ত হই, একাডেমিক কোচিং। তো সেখানে যখন যুক্ত হই, আমার শুরুর দিকে থেকে কিছু অফিসিয়াল কাজ ছিল, যেমন পরীক্ষা, তখন মডেল টেস্ট চলছিল, মডেল টেস্টের কাজগুলো আমি করছিলাম। এরপরে ক্লাস টিচার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়। তো ক্লাস টিচার হিসেবে আমি বাংলা ক্লাসটা বেশি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এরপরে সায়েন্সের কেমিস্ট্রি, বায়োলজি এটাও পড়ানোর ক্ষেত্রে আমার একটা ভালো লাগে কাজ করতো। ফিজিক্স আমার খুব বেশি লাগে, সাফোকেটিং লাগে। এরপরে এভাবে উপপাদ্যগুলো, রাইট, ক্যালকুলেশন মিলানো অঙ্কগুলো, ফিজিক্সের ক্যালকুলাস গুলো
তারপর তো এর সাথে আমি আরো দুইটা টিউশনি নিই। তো কোচিং, দুইটা টিউশন, আমার ব্যক্তিগত পড়াশোনা, নিজের পড়াশোনা এভাবেই চলছিল। পরবর্তীতে ফেব্রুয়ারির দিকে এসে আমাকে এক প্যারেন্টস ফোন দেয় যে তার মেয়েকে পড়ানোর ব্যাপারে। ও আমার কোচিং এর রানিং স্টুডেন্টস। তো আমি তাকে জানাই যে আন্টি, আমাদের কোচিং এ এই সিস্টেমটা নেই যে আমি কোচিং এও পড়াচ্ছি ওর পাশাপাশি বাসায় গিয়ে পড়াবো। তো এটা আমরা ওইভাবে, আমি যেহেতু ভিতরে একজন, তো এটা আমি করলে অন্য টিচাররাও এটা করবেন, আর কোচিং এর মান সেক্ষেত্রে হয়তো বা নেমে যাবে, ফল করবে। তো আমি এটা পারছি না এবং দুঃখ প্রকাশ করি। তো উনি নাছরবান্দা বলতে থাকেন যে না, পরবর্তীতে উনি আঙ্কেলের হেল্প নেন, মানে ওনার স্টুডেন্টের বাবার হেল্প নেয়। তো ওই ভদ্রলোক বলার পরে আমি আর, মানে এটা একেবারে অনুরোধে ঠেকে গেলার মতো আমি যাই। ফাইনালি গেছো তুমি। ওকে, তারপর যাওয়ার পরে আমি স্টুডেন্টকে যেভাবে টেক কেয়ার করা দরকার, প্রথম দিন টেক কেয়ার কেমনে করলা সেটাই। প্রথম দিন গেছো, এই বসছো, আমাদের মধ্যে অনেক মানে ইমাজিনেশন আছে। নিশো ছাত্রী হচ্ছে মেহজাবিন, অপূর্ব ছাত্রী হচ্ছে তিশা, এরকম বহুত মুভি টুভি নাটক দেখছি তো আমরা। এই যে বসছো, তারপর ছাত্রী আসলো, একেবারে ভদ্র শিক্ষক বলতে যা বোঝায়, আদর্শ ভদ্র শিক্ষকরা ভদ্রই হয়। এ বসে আছো, ফুল স্লিভ শার্ট, একদম ভদ্র। মাস্ক তো পরেছিল না তখন? তখন মাস্কের ব্যবহার। মেয়ে আসলো নাকি আগে মেয়ে বসা ছিল? যাওয়ার পরে প্রস্তুত হলো। আচ্ছা, তারপর সে আসলো। আমি একটু বাসার বর্ণনাটা দিতে চাচ্ছি সঙ্গত কারণে। ওটা 6 তলার একটা বাসায় থাকতো, একদম তবে ঢোকা থেকে শুরু করো, একদম ঢুকতেছো যখন বাসায়, গেটে এন্ট্রি নিচ্ছ। আমি এটাই আসলে জানতে চাচ্ছিলাম। ওকে, ভাড়া বাসা তো এত এন্ট্রিটা অত রাজকীয় ভাবে কিছু হয়নি। আচ্ছা, 6 তলাতে ঢুকতেছো। 6 তলায় যাওয়ার পরে একেবারে উপরের ফ্ল্যাটটা 2 রুমের ফ্ল্যাট, খুবই ছিমছাম। এখানে ফার্নিচার বা আসবাবপত্র কোনো কিছুর এরকম আড়ম্বরপূর্ণ কিছুই ছিল না, খুব সাদা মাটা বা সিম্পল একটা ফ্যামিলি। তো যাওয়ার পরে আমি এভাবেই ওর স্টুডেন্টের রুমে যেয়ে পড়ানো শুরু করি। তো পড়ানোর ক্ষেত্রে যেটা হতো, মানে আমি একটু সামনে যাচ্ছি, ফার্স্ট যাচ্ছি, স্টুডেন্টকে আমি 1 ঘন্টার মতো পড়াতাম। বিগিনিংটা বললে না কিন্তু, মেয়ে আসলো, এত কথা কি মনে থাকে? খেয়াল না এটা। ওকে, স্বাভাবিকভাবেই ওর যে বেশভূষা সেটা ওইভাবে এসেই একজন আদর্শ স্টুডেন্ট যেভাবে আসা দরকার, ও টিচার আদর্শ হলে তো স্টুডেন্ট আদর্শ হবে, সবই আদর্শ। তারপর এরপরে পড়ানোর শেষে ওর আম্মু নাস্তা নিয়ে আসতেন, এরপরে তার গল্প গুজব করতেন বিভিন্ন বিষয়ে। আমি তাকে শ্রদ্ধার চোখেই দেখতাম। ওনার বয়স আমার মায়ের বয়সে সমবয়সী, তো আমি তাকে সেভাবেই সম্মান করতাম। তো যেটা হতে লাগলো যে উনি এসে তার মেয়ের বিভিন্ন অতীত যে অর্জনগুলো, সে নাচে ভালো, এরপর ভালো চিত্রাঙ্কন করতে পারে। আচ্ছা, তোমার ছাত্রীর ব্যাপারে অনেক প্রশংসা। আরেকটা এখানে আছে জরুলের পক্ষ থেকে, আপু তুমি দেখতে অনেক সুন্দর অঙ্গনের কথা বলেছে। ওকে আদনান, তো তার যত গুণগান আছে এগুলো সে বলতে থাকে। তো প্রশংসার মাত্রাটা এত বেশি হয় মাঝে মধ্যে হয়তো অসহ্য রকম লাগে তোমার কাছে। জি জি, ওকে। আমি বুঝতে পারছি যে তার মেয়ে এত কিছু পারে, এটা ডেফিনেটলি ভালো। আমার স্টুডেন্ট, সে ভালো করলে আমারও একটা গর্ব। তো তার অ্যালবাম থেকে সে বিভিন্ন মেয়ের যে ফটো সেশন গুলো, তারপরে পেপার কাটিং, এগুলো আমাকে কি অনেক সুন্দর দেখতে। মানে তোমার ছাত্রী নরমাল সাধারণ মানুষ হিসেবে বলো, শিক্ষক হিসেবে না? হ্যাঁ, সুন্দর দেখতে। জি, ওকে। আমার কাছে মনে হয় নিখুঁত সুন্দর। নিখুঁত সুন্দর, একটু বর্ণনা দাও, আমরা কিছুটা বুঝি। এই পার্টটা একটু পরে দেই, কারণ এখনো তো আমার স্টুডেন্ট হিসেবে আমি। আচ্ছা, ওই সময় গেলে তখন। ওকে। তো ভদ্রমহিলা যেটা করতেন, এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করলেন। এরপরে তার জীবনের, উনি কোথায় চাকরি করেছেন, এখন কি করছেন, কেন চাকরি ছেড়েছেন। তো তার প্রথম অনেকগুলো কথার মধ্যে এই কথাটা চলে আসলো যে তারা দুজনই হার্টের পেশেন্ট। এখন একটা মেয়ে আর একটা ছেলে আছে, তাদের শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, হাঁটা চলাটা নিজে করতে পারে না বললেই চলে, বা নিজের কাজটা নিজে করতে পারে না, এটা বড় ছেলে। আর এখন একটাই মেয়েকে নিয়ে তাদের খুব বেশি চাওয়া পাওয়া নাই, এতটুকু চাওয়া পাওয়া যে তাদের যা আছে, যেখানে যা আছে, এটা যেন একজন ভালো মানুষের কাছে তার মেয়েকে পাত্রস্থ করতে পারে। এই কথাটা উনি আমাকে প্রথম দিকেই বলার চেষ্টা করলেন, বা বলতেন, বারংবার বলতেন, কথার মাঝে মাঝে এই বিষয়গুলোই চলে আসতো। তো একদিন অ্যালবামে আমি দেখি যে ওনার সাথে 2টা মেয়ে এবং একটা ছেলের ছবি, এবং এটা বেশ আগের, এই জন্য আমি চেহারা কোনোটাই চিনতেছি না। তো
আমি বললাম যে আন্টি এখানে দুজন দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো জানি ওরা এক ভাই এক বোন। তখন উনি একটু অফ হয়ে গেলেন। উনি বলতে লাগলেন যে ওখানে একজন হচ্ছে তার বড় মেয়ে। সময়টা আমি এখন এক্সাক্ট বলতে পারছি না, যে আমি জয়েন করার আগেই ছোট মেয়েটা যখন ক্লাস 5-এ পড়ে ওই সময় বিয়ে ঠিক হয়েছে, সবকিছু ঠিকঠাক, কার্ড ছাপানো হয়েছে, তারা যেই ভাড়া বাসায় ফ্ল্যাটে উঠবে সবকিছু রেডি। 15 দিন আগে উনি সুইসাইড করে। তো এটা তার জীবনের ডেফিনেটলি একটা বড় একটা দুর্ঘটনা। কিন্তু তার আগ পর্যন্ত আমি ওনার কাছ থেকে এটা কখনো, মানে এই ছাপটা উনি লুকিয়ে রাখতেন। খুব হাসি খুশি ছিলেন, খুব আমোদে ছিলেন। উনি বুঝতে দেন না এই কষ্টটা, কারণ কারো মেয়ে মারা যাওয়া এটা ডেফিনেটলি খুব কষ্টের একটা ব্যাপার। তো এই অধ্যায়টা উনি লুকিয়েই রাখতেন বা একটু ঢেকে রাখতেন। তো ওই দিন জানলাম, জানার পরে তার প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করলো, যে একটা মানুষ জীবিত অবস্থায় তার নিজের মেয়েকে এভাবে চলে যেতে দেখতে হয়েছে, বাধ্য হয়ে, নিরুপায় হয়ে। তো এর কিছুদিন পরে উনি আমাকে বলতে লাগলেন, যে স্যার করেই বলতেন, আপনিই বলতেন শুরুর দিকে, যে স্যার আপনাদের গ্রামের বাসায় আমি যাব, আপনার আব্বা আম্মার সাথে আমি কথা বলবো। তো পারপাসটা আমি তখনও ক্লিয়ার না, আমি স্বাভাবিকভাবে নিয়েছি যে যেতে চাইতেই পারে। ওনারা ঢাকায় থাকেন, গ্রামে হয়তো ওইভাবে, গ্রাম বলতে যেটা বোঝায় সেটা যাওয়ার বাসা বলতে কোন জায়গা? আমার গ্রামে। ওকে, বলা যায় জায়গার নাম? আচ্ছা, পরে শুনলাম। ঢাকা, রাজশাহী বিভাগের একটা জেলা আর কি। ওকে ওকে, সিরাজগঞ্জ। তো সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে আমার আব্বা আমার দুজনের সাথেই কথা বলে, ফোনে আব্বার সাথে এভাবেই কথা হয় যে আপনার তো 4 ছেলে, আমাকে একটা দিয়ে দেন। প্রথম ভদ্রমহিলা এভাবে বলেন? জি জি। ওকে। তো এরপরে আব্বা আবার আমাকে বললেন যে তোমাকে, এই তো কথা হলো, তো তুমি তোমার মতামত কি? আমি একটু শক, যে এরকম তো আমার সাথে ওইভাবে কোনো কথা। উনি ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় কি আছে না আছে, মায়ের বাড়ি থেকে কি পাবেন উনি, আঙ্কেল কি করেছেন, তার অর্জনগুলো, এগুলো আমাকে শোনাতেন। কিন্তু আমি ওই দিকে আমার কোনো কনসেন্ট্রেশন ছিলই না। এরপরে যেটা আমি খেয়াল করতাম, আমি মাঝখানে বসতাম, আন্টি হয়তো নাস্তা নিয়ে যখন আসতো উনি দাঁড়িয়ে থাকতো স্বাভাবিকভাবে, আর আমার স্টুডেন্ট, মানে ওনার মেয়ে, ওনারা চোখে চোখে কথা বলতেন অনেক, যেটা মা মেয়ের মধ্যে আমি খুব একটা দেখি নাই। এটা খুব রেয়ার এবং স্পেশাল মনে হয়েছে আমার কাছে, যে তারা সাউন্ড ছাড়া, আমি মাঝখানে বসে আছি, ওরা কথা বলতেন, কনভারসেশন। ধরেন আপনি এখানে বসা, তুমি এখানে বসা, রাইট? অঙ্গন হচ্ছে ছাত্রী, আমি মা, হ্যাঁ জি। এই যে ঘোমটা দেওয়া, ঘোমটা দিত না এভাবে ঘোমটা দিতেন, দিত, ঘোমটা দেওয়া এভাবে, মানে খাবারটা আগায় দেয়, এরকম কিছু নাকি? কি চোখের ভাষাটা আমি বুঝতাম না। আচ্ছা, কিছুই বুঝতেন না, বাট মনে হতো যে অনেক কথা বলতেছে, কথা বলছেন এবং তারা হাসছেন। এখন সেটা নিশ্চয়ই আমাকে তাচ্ছিল্য করে না, কিন্তু অন্য কোনো বিষয় হয়তো তারা মজা করছেন বা এরকম কিছু একটা। এভাবে মা এবং মেয়ে কানেক্ট হচ্ছে, তুমি বুঝতে, আমি মাঝখানে বইয়ের দিকে তাকিয়ে আছে বা কিছু একটা। তো এভাবে ওর এসএসসি চলে আসে। তখন আমি শুরু করি হলো ক্লাস 10-এর ফেব্রুয়ারিতে, মার্চ থেকে শুরু করি। তো আমার মার্চেই বার্থডে, 29 মার্চ, সেই বার্থডেটা সেলিব্রেট করে স্টুডেন্ট। এর পরের 11 দিন পরে ওর 9 তারিখে ওর বার্থডে। ওকে। তো সেই বার্থডেতে এর আগে কিছু কথাবার্তা হয় এবং ঢাকা এফএম এর কল্যাণে আমি বলবো যে ও আমার কাছে এসেছিল। ঢাকা এফএম এ জুয়েল ভাইয়ের একটা প্রোগ্রামে আমি ফোন কলে আমার একটা পাস্ট শেয়ার করি, খুব শর্ট একটা প্রোগ্রাম, গল্প হলেও সত্য, নামটা কি আমি ঠিক বলছি? আচ্ছা, যাই হোক, জুয়েলের একটা প্রোগ্রামে। ওকে, তারপর তো 15 মিনিটের একটা কল রেকর্ড ছিল ওইখানে। ওটা ও শোনার পরে প্রোগ্রামটা ওরা শুনতো, আমার স্টুডেন্টরা অনেকেই শুনতো। তো শোনার পরে আমার প্রতি ওর একটা সিম্প্যাথি বা টান তৈরি হয়। ওভারঅল যতটুকু আমাকে দেখেছে সব মিলিয়ে সে একদিন আমাকে ফোন দেয়, আননোন নাম্বার থেকে আমাকে কিছু টেক্সট করতে থাকে, আমার এই টি শার্ট ভালো হয়নি, ওইটা পরলে ভালো হবে। তো এরকম আমি একটু অবাক হই, কারণ আমি তো অনেক স্টুডেন্ট পরে আমি ওইভাবে ট্রেস করতে পারছিলাম না যে কে হতে পারে। তো পরে ওকেই একদিন বললাম, কেন যেন বললাম যে ওকে আমার সন্দেহ হয়েছে। তো বললাম, জানো আমাকে এরকম একটা এরকম নাম্বার থেকে টেক্সট আসতেছে। আমি একটু এটা নিয়ে হেজিটেটেড, কারণ আমি তো অনেক জায়গায় পড়াতেও যাই, তো কে বা আমাকে নোটিস করতেছে এটা তো আসলে ঠিক না। তখন ও আর করে না, রাগ ঢাক না করে বলে যে এটা আমি টেক্সট করেছি। তো তারপরে আমি এটা স্বাভাবিকভাবেই নেই।
সম্ভবত আমি একটু তখন রিয়াক্ট করি যে তোমার এটা ঠিক হয়নি, তুমি আমাকে এই কথাগুলো বলতেই পারো, তুমি অ্যাজ এ স্টুডেন্ট আমাকে কোনটাতে ভালো লাগছে বা লাগছে না এটা তোমার বলা যায়, কিন্তু এভাবে কেন আড়াল হয়ে। তো পরে সরি হয় এবং ওই দিন ফোন দেয়। এর আগেই FM এর যে প্রোগ্রামটা এটা হয়ে যায়। তো তখন সে আমার সম্পর্কে ব্যক্তিগতভাবে একটু মানে আমার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করে এবং আমাকে এইভাবে বলে যে আপনি একটা জায়গায় আটকে আছেন, সেখান থেকে কি বের হতে হবে না। ওইটা ছিল 2013-র ঘটনা। তো 13 সালের ঘটনা, আর আমি তখন 16-তে আছি। তো 3 বছর চলে গেছে প্রায়। তো বলছে যে আপনার এভাবে তো আপনি ভালো থাকবেন না, থাকতে পারবেন না। তো ওই দিনের কথাগুলো খুব ভারী কথা ছিল, আমি ওর কাছে এটা এক্সপেক্ট করিনি। এবং আমি বরাবরই স্টুডেন্টদেরকে আন্ডা বাচ্চা বলি, 9, 10 বা ইন্টারমিডিয়েটে বলি যে তোমাদের এখনো ওই সেন্স বা ওই রকম বোঝার বিষয়গুলো হয়নি। তো আমি ওদেরকে খুব করি যে তোমাদেরকে আরো বড় হতে হবে এই ব্যাপারগুলো। তো পরে সে আমাকে এই কথাটা যখন বলে, আমি বলি যে দেখো, মানুষ যখন গর্তে পড়ে যায়, আমি জানি না যে এই কথাটাই আমার জীবনে ভুল ছিল কিনা, মানুষ যখন গর্তে পড়ে যায় তখন একা একা ওঠার চেষ্টা করে। তো উঠতে না পারলে তখন একটা শক্ত হাতের প্রয়োজন হয়, শক্তিশালী একটা হাতের প্রয়োজন হয়, সাপোর্টের প্রয়োজন হয়। তো আমি নিজে নিজে চেষ্টা করে হয়তো পারিনি বলে এখন আগের অবস্থানেই আছি। এইটা বলার পরে ও সময় নেওয়ার পরে বলছে যে আমি কি সেই শক্ত হাতটা হতে পারি কোনোভাবে। তো আমি ওকে আরেকটু করি, মানে ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য, যে তুমি আসলে কি বলতে চাচ্ছ। বলছে অ্যাজ এ ফ্রেন্ড আপনি কথা বললেন বা আপনার যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করলেন, এতটুকুই। তো এই এতটুকু দিয়েই শুরু। ওদিকে ওর আম্মুর একটা স্ট্রং সাপোর্ট আছে, উনি অনেক জায়গায় আমাকে নিয়ে যেতেন। আমি মনে করতাম যে যেহেতু ওনার ছেলেটা থেকেও নেই, উনি হয়তো বা আমাকে ছেলের মতোই ট্রিট করছেন বা এর চেয়ে বেশি কিছু না। আবার ওর দিক থেকেও একটা পজিটিভ রেসপন্স আসা শুরু করলো। আমি স্টিল তখন বুঝতে পারছিলাম না যেটাকে আমার জন্য আগানো ঠিক হবে কিনা, কারণ আমি যেই পেশায় আছি বা যেটার মাধ্যমে ওদের সাথে পরিচয়, এটাকে আমরা সামাজিকভাবে আসলে স্বীকৃতি দেই না এখন পর্যন্ত, বা এটা হয়তো আরো কত বছর লাগবে বা কত সময় লাগবে। কারণ একজন শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটা আমরা মনে করি পবিত্র সম্পর্ক, এটা আমিও বিশ্বাস করি। তো এই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় এই জন্য আমি ওর পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করি। পরীক্ষা হয়ে গেলে যদি আমি তাকে পড়ানোটা তখন বাসায় আর না যাই, আর ফ্যামিলির মাধ্যমে যদি কিছু একটা হয়, এটা তো খুব স্বাভাবিক হতেই পারে। তোর SSCর পরে ওর আম্মু, আমি ভাবলাম যে হয়তো আমি কিছু সময়ের জন্য একটা ব্রেকও পাবো, যাতে করে আমার প্রতি ওদের আসলেই কোনো টান আছে কিনা বা এটা নিঃস্বার্থ কোনো সম্পর্ক কিনা এটা আমি বুঝতে পারবো। তো ওরা যেটা করলো যে পরীক্ষার পরেই যে টাইমগুলো আমাকে বিভিন্নভাবে এঙ্গেজ রাখলো ওদের সাথে। ওর দাদা বাড়ি নিয়ে গেল, নানা বাড়ি নিয়ে গেল, ওর একটা ফুপি, 2টা ফুপির বিয়েতে নিয়ে গেল। এক ফুপির বিয়েতে আমাকে উকিল বাপ, যেটা আমরা আঞ্চলিকভাবে বলি, সেটাতে আমাকে মানে ওই ভূমিকায় রাখলো। তোমার তো বুঝতে বাকি নাই যে ওরা আসলে পাত্র হিসেবে ওর মা যাচ্ছে এবং মেয়ে ভালোবাসার মানুষ বা স্বামী হিসেবে তোমাকে পেতে যাচ্ছে। এটা বুঝতে তো বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না। একেবারে যদি আমি এটা বলি তাহলে এখন ভুল হবে যে আমি বুঝি না, অবশ্যই 100%। সো তোমার মন একটা সম্মতি ছিল, বিধায় তো তুমি ইউ জাস্ট গো উইথ দ্য ফ্লো, তাই না? একদমই। তুমিও ভাসতে শুরু করেছো, রাইট? একদম। ওকে, তারপর তো এই ভাষার ব্যাপারটা, আমার যে একাডেমিক লাইফ, ওখান থেকে আমি অনেকটা দূরে সরে গেলাম। পাশাপাশি আমি তখন চিন্তা করছিলাম যে যদি এই সম্পর্কটা পরিণয়ে পরিণত করতে চাই তাহলে আমাকে কি করা যেতে পারে। আমার তো একটা ইনকামের দরকার আছে বা একটা ক্যারিয়ার কিভাবে দ্রুত আগানো যায়। তো সেই পারপাসে আমি ওখানেই আমার সিনিয়র, আরো 10 বছরের সিনিয়র বা অনেক আগের যেই বড় ভাইয়ের মাধ্যমে যাওয়া, ওনারা সহ কয়েকজনকে নিয়ে আমরা একটা স্কুল প্রতিষ্ঠান দাঁড় করাই, যেটা ওই এলাকার মধ্যে আমরা বেশ মানসম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে আমরা এটা করি। আর আমার উদ্দেশ্যটা এখানে এভাবে যে যেহেতু এটা নিজেদের প্রতিষ্ঠান, নিজেরা শ্রম দিয়ে যদি আমরা এটা দাঁড় করাতে পারি, ওখান থেকে যদি একটা রুটি রুজির ব্যবস্থা হয়, পাশাপাশি ডাল ভাত খেয়ে ওকে নিয়ে ভালো থাকা যাবে। তো এই জন্য আমি খুব বেশি গল্পের সাথে অ্যাকনলেজ করে একজন লিখেছে, মামুন, যে চোখে সেই ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকতে চায়। আর একটা টেক্সট আছে কি, শান লিখেছে যে আপু, আচ্ছা ওইটা অঙ্গনকে মেনশন করে, আপু আপনি হাসলে কিন্তু প্রোগ্রাম দেখবো না, এত সুন্দর করে হাসেন কিভাবে? হাসির মায়ায় পড়ে যাচ্ছে।
আদনান তারপর তো গুরু, আপনি একটু খেয়াল করলেন কিনা যে আমি খুব আমার চাওয়াটাকে লিমিটেড করে ফেললাম, যে আমি একদম তাই। অল্প পুঁজিতে বা মানে খুব দ্রুত একটা কিছু করে আমি ওকে যেন কাছে রাখতে পারি, বা আমরা যেন ঠিক একটা তাই। স্বীকৃত একটা সম্পর্ক মধ্যে দিয়ে যেন আমরা জীবনটা শুরু করতে পারি। তো এখানে একটু স্কিপ হয়ে গেল যে ওর পড়াশোনার ব্যাপারে ওর আব্বু আম্মু যতটুকু সচেতন হওয়া দরকার আমার কাছে প্রথম দিকে খুব কম মনে হয়েছে, কারণ ক্লাস 10-এ উঠে ও বিভিন্ন প্রোগ্রাম করতো, নাচের প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায়। তো আমাকেও কিছু কিছু প্রোগ্রাম সাথে নিয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে ওকে পিছিয়ে রাখছে পড়াশোনায়। তো আমি ওর আম্মুকে বলেছি যে ভালো কিছু করতে হলে অন্তত 10-এর বছরটা একটু স্কিপ রাখেন। আমি বলবো না যে বাদ দেন, কারণ এটা বলার রাইটস আমার নাই। আমি নিজেও সংস্কৃতিটা আমার খুব ভালো লাগে, দুর্বলতা আছে। তো বলছি যে ও করুক, ওর মেধাটাকে আটকে রাখার দরকার নেই, কিন্তু সেটা অন্তত ওর এসএসসি পর্যন্ত একটু স্টপ রাখা যায় কিনা। তো কয়েক মাস বলার পরে শুনে এবং সবকিছু থেকে ডিটাচড হয়। তো যেই মেয়ে আপনার 9-এ কেমিস্ট্রিতে 30 পেয়ে নন প্রমোটেড বলি, আর পরবর্তীতে হয়তো প্রমোশন হয় ক্লাস 10-এ, তাকে আমি ওই সাবজেক্টটাতে A+ এনে দিয়েছিলাম, মানে পড়ানোর জায়গা থেকে। এবং ফাইনালি ওর বোর্ড রেজাল্টটা 4.97 এরকম আসে। কিন্তু ওর তো এক্সপেক্টেড ছিল না স্কোর, রাইট? আমার মনে হয় যে ও যে ট্রেডিশনে যাচ্ছিল সাধারণত কি রেজাল্ট করতো তখন বিফোর ইউ জয়েন। কিন্তু এখানে একটা ধাক্কা লাগে গুরু, যে ওই রেজাল্টে ওর আম্মু এবং ও সন্তুষ্ট ছিল না। স্বাভাবিক, এখানে মানসিকভাবে একটা কষ্ট পাওয়ার কথা, কিন্তু তারা আমাকে এভাবে বলছিল, দেখো তো কি করা যায়, বোর্ডে একটু যোগাযোগ করে A+ পাওয়ানো যায় কিনা। প্রথম দিনেই মানে আমাকে ফার্স্ট কল দিয়ে যখন রেজাল্ট জানাচ্ছে, তোমার জয়েনিং এর আগ পর্যন্ত তো ওর ট্র্যাক রেকর্ড এরকম কিছু ছিল না, মনে হয় না আমার। 3.75 65 এরকম টাইপ, রাইট। 4.97 ইজ সো গুড ওই পার্সপেক্টিভে। কিন্তু ওরা ভাবছিল যে আরো বিয়ন্ড লিমিট কিছু একটা করে দেখাবে, তাই তো? এক্সপেকটেশন থাকতেই পারে। তারপর তো আমার জায়গা থেকে আমি ওকে সর্বোচ্চটাই টেক কেয়ার করেছি, এবং রেজাল্টে বা পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো ইয়া করিনি আমার জায়গা থেকে। পরবর্তীতে ও একটা এখানে একটু অ্যাড করতে হবে, সেটা হলো কোন কলেজে পড়বে, কোন গ্রুপে পড়বে, এটা নিয়ে একটা সিদ্ধান্তের ব্যাপার আসে। তো আমি তখন পড়াই না, যেহেতু রেজাল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি বলি যে যদি তুমি খুব বেশি পরিশ্রম করতে পারো সায়েন্সের থেকে, তাহলে ডেফিনেটলি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো হচ্ছে সবার চাওয়া একটা বা ড্রিম একটা পড়াশোনা। আর যদি তা না পারো, তাহলে তুমি গ্রুপ চেঞ্জ করে হতে পারে সেটা আর্টসে আসতে পারো, কমার্সে আসতে পারো, বা আমি এভাবে বলি যে তুমি একটা ভালো কলেজ বেছে নাও যেখানে হয়তো তোমার এই রেজাল্টটাতে খুব বেশি আটকাবে না, কারণ সায়েন্সে পড়তে চাইলে কিছু জায়গায় আবার A+ পেতে হবে। তো ওকে আমি পরবর্তীতে ও আমার এই বিষয়টাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেয় এবং বলে যে আমি আর্টসেই পড়বো। তো এই বিষয়টা ওর ফ্যামিলি তখন আমাকে এভাবে বলেছে যে যেহেতু ও পড়বে, সিদ্ধান্তটা ওর। ভিকারুনিসে ভর্তি হয়। ভিকারুনিসে ভর্তি হওয়ার পরে যেটা হয়, পড়াশোনা ওর জায়গা থেকে ও চেষ্টা করে। আমিও সুযোগ, আমার তো ব্যস্ততা ছিল অনেক বেশি, আমার সুযোগ বুঝে আমি ওকে সময় দিতাম, কিন্তু এটা অনেক বেশি যে মানে রেগুলার পড়ানো এরকম না। এর মধ্যে আমার আম্মা ঢাকায় আসে, আমি মাকে সাথে নিয়ে থাকি। তো মাকে ওর মা এভাবেই বলতো যে আপনার 4 ছেলে, আমাকে একটা দেন। এ তো আগেও বলছি, প্রায়শই বলতো। জি জি। এবং এখানে আরেকটা কথাই হয়ে গেছে গুরু, ও আমাকে ক্লাস 10-এ থাকতেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। ওর মা আমাকে হয়তো প্রয়োজনেও পাঠাতো, মানে ঘুরতে এবং প্রয়োজনে বাইরে বের হতাম। তো কোনো একদিন ও বলে যে আজকে ক্লাস করবো না, আপনি আসেন। তো আমি হয়তো ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, সেই ক্লাস মিস আমিও দিলাম, সেও মিস দিয়ে উত্তরা দিয়া বাড়িতে যাই কেরানীগঞ্জ থেকে। যাওয়ার পরে হাউস বিল্ডিং ওখানে নেমে দিয়াবাড়ির দিকে যখন রওনা হই, ও আমাকে রিক্সার মধ্যে এভাবেই বলে যে আপনি আমাকে বিয়ে করে। তোমার চেহারা দেখতে আমার খুব মন চাচ্ছে। আমি তোমার স্টুডিওতে ঢোকার আগে কাউকে দেখি না কেন, আমার একটু দেখা দরকার। দেখি এই যে কর্নারে। তোমরা ব্লেসড আদনান, তোমার বয়স তো আমিও পার করে এসেছি। এটা ঠিক আছে, আইমা জাহিলিয়ার যুগে বহু বছর আগে আমাদেরকে কোনো মেয়েকে কোনো কারণে যদি দিত, আমি লেখাপড়াতে প্রথম দিকে খুব ভালো ছিলাম, মা এইভাবে ঘাড়ের উপরে উঠা নিঃশ্বাস ফেলত। আর তুমি বাপজান চেহারা কারণ সপরিবারে বা পরিবার ছাড়াও তোমারে কিন্তু ব্লাইন্ড গেম খেলতেছে, ঠিক আছে? আরে অদ্ভুত দেখতে, কে মাঝখানেরটা? এটাই তো সে। আরে বলো কি,
এরকম হইলে তো আমার মনে হয় বুকের পর বসে থাকতো মায়ে, যে তুই এতটুকু 30 ডিগ্রি অ্যাঙ্গেল এদিক ওদিক করতে পারবি না। আর তুমি ইউ আর ব্লেসড, যে কি পরিমাণ ভরসা, কি পরিমাণ কনফিডেন্ট তোমাকে নিয়ে। কেমনে কি ভাই, এটা কি লুকের জন্য নাকি তোমার এই অ্যাটিটিউড, প্রমিত বাংলা, অসম্ভব ভদ্র এই টাইপের? আমাদেরকে দেখলে কেমন টাফ টাইপের মনে হয়, দেখলে মনে হয় যে ফটকাটা। বাংলা আমরাও তো একেবারে খারাপ বলি না, আমিও তো খারাপ বলি না রে, ফেলে দেওয়ার মতো না তো, না কপালটাই খারাপ। আমি আর একটু ভালো বাংলা শিখে তো এমন হয়েছিল অবস্থা যে নৌকা ডাকতেছে, আমার ভূত মনে করছে সন্ধ্যার সময়, হে তরিনি তরি তোরাই তোটে নিয়ে আয়, এই টাইপের ভাষা শিখছিলাম, কিন্তু কোনো কিছু কাজে দেয়নি। এটা কি চেহারার জন্য? ওকে দেখি কিন্তু মনে হচ্ছে যে আই লাভ টু রিলাই অন ইউ। সো এটা আমার একটা কমপ্লেক্সিটি কাজ হচ্ছিল, এই কারণে বললাম। বাট আমাদের যেহেতু সময়ের একটা লিমিটেশন আছে, আমি অনুরোধ করবো আপনার একদম স্ট্রেট ওয়েতে ওখানে চলে যাও। মেয়েটাকে আমার দেখা হয়নি, এখন দেখলাম কি সুন্দর দেখতে। আহা, তুমি বলছিলে মনে হয় যে না অনেক নিখুঁত দেখতে। আমার কাছে এখন চেহারা বর্ণনা কিন্তু দিবে বলেছিলে, পরবর্তীতে অদ্ভুত সুন্দর দেখতে পেয়ে এটি যেমনটা দেখলাম আমি। ওকে, তো সময় কিন্তু কম। হ্যাঁ, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো ও আমাকে ওর ওই সময়টা, পরীক্ষার শেষ সময়টা, লেখাপড়ার জায়গাগুলো কিন্তু আমরা বুঝে গেছি। টিচিং প্রফেশনে ছিল তো, তুমি ওখান থেকে বের হতে পারছো না, আমরা একদম বুঝে ক্লিয়ার। আচ্ছা, মানে শুধুই আমরা ওই আবেগ, ফিলিংস, মস্তিতে আসতে যাচ্ছি। আসো। তো সে আমাকে বলে, অফার করে যে আপনি আমাকে বিয়ে করে ফেলেন, আপনি করে বলতো। তো আমি বললাম যে এখন যদি তোমাকে বিয়ে করি তাহলে এটা এমন মনে হতে পারে যে 2 বছর 5 বছর পরে যে তোমার মনে হতে পারে যে এই সিদ্ধান্তটা ভুল ছিল, তুমি একটু সময় নাও, আমি চাইলে করতেই পারি। ওখানে জীবনের শিক্ষা দিলে, দিলা। তারপর তো এই সময়টা দিলাম, দেওয়ার পরে ইন্টারমিডিয়েটে পড়তে থাকলাম। মনে তো তোমার তখন ভয় ফুটতেছে না মেয়েটারে আপন করার জন্য? একদম। এবং আমি প্রাণপণ চেষ্টা করতাম, আমি রাত দিন খাটতাম যাতে আমার প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যায়, এবং সেখান থেকে যেন আমি একটা ফিডব্যাক নিয়ে ওকে যেন আমি আমার করতে পারি, ঘরে নিয়ে আসতে পারি। তো আমাকে ওর পরিবার জানতো, ওর আব্বা বা সবাই জানতো। গুরু দেখতে চাই, এটা কে লিখেছে তার সে নামে, দেখার মতোই রে ভাই। আমি সত্যি আজকে আমি এটাকে যদি দেখাতে পারতাম আমি শান্তি পাইতাম। আনটিল আমি পারমিশন যেহেতু এখনো পাইনি, যেন দেখাতে পারছি না, যে কোনো সময় আমি কিন্তু স্ক্রিন ঘুরিয়ে দিতে পারি, তোদের উপরে চোখ খুলে রাখ ভাই। আসলে দেখবার মতো মেয়ে, অসম্ভব সুন্দর, অসম্ভব রকম সুন্দর। আপনার তারপর এরপরে যেটা হয়, ওই কলেজে ভর্তি হওয়ার পরে ওরা যে বাসায় ছিল আর আমি যে বাসায় ছিলাম, আমি 3 তলায় থাকতাম, 4 তলায় ফ্ল্যাট খালি হলো, নতুন বাসা খালি বলতে রেডি হলো। রেডি হওয়ার পরে ওকে ওই বাসায় আনা হয়, মানে ওর ফ্যামিলি সহ। তো ওইখানে আগের বাসায় ভাড়া ছিল 6,000 টাকা, আর এখন যেটা এটা 9,000 টাকা। তো আঙ্কেল কোনোভাবেই 3,000 টাকা বাড়াতে উনি ইচ্ছুক না। তো বললো যে আপনি, আমি খুব চাইতেছি যেহেতু এটা একটু ফ্যাসিলিটিস বেশি, তো আগে কষ্টে একটা বাসায় আছে, একটু ভালো বাসায় আসুক। তো ওখানে আনার পরে মানে উনি তার যে ইয়াটা বললো যে না বড় জোর 1,000-2,000 টাকা বাড়াবে, পুরোটা বাড়াবে না। তো সেখানে উনি আমাকে একটা কন্ডিশন দিল, যাই হোক আমি আমার জায়গা থেকে ওটা ফুলফিল করি। এরপরে আমরা আমাদের মতো করে যেহেতু একটা পারিবারিক বৈধতা বা স্বীকৃতি আছে, সেই জায়গা থেকে ও আমার উপরে, আমি তার প্রতি যথেষ্ট আবেগ অনুভূতির একটা সম্পর্ক তৈরি হয়। টিচার এরকম ভাবে বলবা আবেগ অনুভূতি এসে হাত ধরছিল, ও হঠাৎ তোমার চোখের দিকে তাকাইলো, বললো যে আমাকে আপন করে নাও বা আপন করে নেন। তুমিও বললো যে একই রকম আগুন তো আমার মধ্যে জ্বলতেছে, কিন্তু তোমার উপযোগী হওয়ার চেষ্টা করতেছে, এগুলো করছিলা তাই তো? জি জি। বলো বাপজান, খুলে বল বাপ, সবাই শুনবার জন্য পাগলা হয়ে গেছে। কান আর কতখানি খাড়া করলে ডিটেল বলতে পারবি বাপ, বলে দেয়, সবাই শুনতে চাচ্ছে যে শান্ত আছে, মোহাম্মদ শাকিল আছে, সবাই বলতে। আমি কিছু বিষয়ের জন্য অপেক্ষায় ছিলাম যে আমি তো ওকে পাচ্ছি, আমরা খুব অল্প সময়ের ব্যবধানে আমরা কাছাকাছি, বা আমি ওকে বিয়ে করতে পারবো, আমার পরিবার তার পরিবার উভয় পরিবারে যেহেতু রাজি, এভাবে আগাচ্ছিল সম্পর্ক। এবং আমরা ঘুরতে যেতাম, প্রচুর ঘোরাফেরা হতো। ঢাকা শহরের এমন কোনো জায়গা নেই। কোনোদিন কবে এই ঘটনাটা ঘটলো? এটা ওর কলেজের পড়াকালীন সময়। কি হয়েছিল? টিএসসি থেকে শুরু করে এগুলো তো ঘটতেছে, কবে অ্যাকনলেজ করো? ও তো জানান দিয়ে দিয়েছে যে আপনাকে আমি ভালোবাসি বা আপনার সহধর্মিণী হতে চাই। কবে তোমার তরফ থেকে অ্যাকনলেজমেন্ট আসলো? যখন ওর পুরো পরিবার ওইভাবে চাচ্ছিল, এবং আমি নিজেও বুঝলাম যে আমার জন্য সে পারফেক্ট হতে পারে। ওকে। আর সব মিলিয়ে আমি ওর প্রতি মায়া কাজ করেছে। ও মিষ্টি, আমার মনে হয় যে মিষ্টি চেহারার একটা মেয়ে, অসম্ভব অসম্ভব। আর আমি এখন পর্যন্ত ওকে ভালোবাসি আর ভালোবাসবো। ওই সময় কবে অ্যাকনলেজ করলে তুমি? কোন দিন, কিভাবে?
ভিতরে তো চলতেছে, ওর প্রকাশ করলে প্রচুর পাবে। পাগলামি ছিল আমার প্রতি, অধিকার নিয়ে কথা বলতো। আমি কোচিং এ অন্য কোনো মেয়েকে পড়াতে গেলে তার সাথে যেন হেসে কথা না বলি, এই যে অধিকারগুলো, বা আমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকা যাবে না, ইউনিভার্সিটিতে ছিলও না, মানে আমরা যদিও কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে, কিন্তু আমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না, মানে পুরো টাইমটা আমার ওকেই দিতে হবে। তো আমি দিতাম, ততটুকুই দিতাম যতটুকু আমি কাজের বাইরে ফ্রি থাকতাম, পুরো টাইমটাই ওর। এবং আমার এটা এখনো হয় যে আমি রাতের পুরো টাইমটা ওর, সেটা জেগে হোক ঘুমিয়ে হোক, আমি ঘুমের ঘরে ওকে দেখি এখনো, ও আসে আমার কাছে। এখন আমি তাকে ওকে বলছিলে যে প্রথম কবে অ্যাকনলেজ করলো, তুমি অ্যাকনলেজ করলে মনে আছে? ওর বার্থডের দিন, ওর কোন এক বার্থডেতে আমি কি বললে, কিভাবে বললে? কিছু ফুল নিয়ে যাই, গোলাপ, বা জন্মসাল হিসেব করে ততগুলো গোলাপ নিয়ে যাই, এবং এটা ও অনেক বেশি খুশি হয়। আমার মনে হয় যে ও চাহিদা খুব বেশি কখনোই ছিল না। কিভাবে বলছিলে তোমার ভালোবাসার কথা? টিচারের জন্য তো এটা কষ্টের, অনেকগুলো বাধা পের হয়ে বলতে হচ্ছে না? জি জি জি। তোমার মধ্যে তো কমপ্লেক্সিটি সবসময় কাজ করে যে আমি কি আনইথিক্যাল কিছু করতেছি কিনা। আমি জানি ভাবছেন, এখনো তো বলতে পারতেছো না। ফাইনালি দিনটা আসলো, মানুষ তো দিন শেষে তুমি বলে ফেলতেছো তোমার ভালোবাসা মানুষকে। কিভাবে বললে? ওর জন্মদিনের দিন গোলাপগুলো পাওয়ার পরে সে আমাকে জড়িয়ে ধরে, এবং এটাই ফার্স্ট হাগ ছিল। আমি তখন চেষ্টা করি ওকে আমার সাথে শক্ত করে জড়িয়ে ধরার জন্য, এবং একই সাথে তুই একটা মাথা খারাপ করার মিউজিক দিয়ে দিলি, গান দিবি? কপালে আমি আলতো করে একটা চুমু দেই দিলা প্রথম। আমি হাত ধরে থাকতে আমার ভালো লাগতো তখনকার কথা, আরো বলো। এরপরে কত জড়ায় ধরলো, তুমিও শক্ত করে দেখে জড়ায় ধরে কপালে আলতো করে চুমু দিলে, তারপর? এরপরে মানে এটাই আমাদের ফার্স্ট মুহূর্তটা আমার মনে আছে। এটা একটা ওর বাসার পাশেই, বাসার কাছাকাছি ছিল একটা রেস্টুরেন্টে, মানে দোতলায়, খুব অল্প সময়ের জন্য, কিন্তু ওই অনুভূতিটা আমাকে আজীবন আমাকে ভালো লাগায়, আমাকে কাঁদায়। যখন বের হয়ে আসলে আদনান, কেমন ফিল হচ্ছিল তখন? ফাইনালি ইউ ডিড ইট না? যাকে অসম্ভব ভালোবাসো, প্রফেশনের কারণে অনেকগুলো বাধা বিপত্তি বের হয়ে ফাইনালি বলে দিলে তাকে, তুমি তোমার মতো করে পেলে, অনুভূতি কেমন ছিল? অসম্ভব। এই অনুভূতিগুলো এখন আমাকে প্রতিনিয়ত খোঁচায়। ওকে, ভালোবাসা একদম রমরমা। তারপর বিভিন্ন জায়গায় ঘুরতেছো, যেহেতু পরিবার অ্যাকনলেজমেন্ট আসছে, কোন রকমের বাধা নাই, বিন্দাস ঘুরতেছো। যে কোনো সময় আমার যাওয়ার অ্যাক্সেস ছিল, যেহেতু তার মা তোমাকে ছেলে হিসেবে পেতে যাচ্ছে, মানে জামাই হিসেবে পেতে যাচ্ছে, দারুণ চলতেছে। ক্রাইসিস আসলো, ক্রাইসিসটা হলো যে ওর আম্মু একটা কন্ডিশন দিল যে বাবা, আমার মেয়েকে বিয়ে করলে কিন্তু আমাদের বাসায় থাকতে হবে তোমাকে, ঘর জামাই। তাই তো দাঁড়াচ্ছে। আমি শব্দটা, আপনি যেটা বলেন এই শব্দটা বলে যে আন্টি ঘর জামাই, তো উনি বললেন যে এইভাবে বলছো কেন, আমার ছেলে নাই, থেকেও নাই, তুমি আমার ছেলে হিসেবে আসো। এটা নিয়ে ওর সাথে আমার অনেক মনোমালিন্য, বা ওকে আমি বোঝাই। এক পর্যায়ে আমি ওকে ভেবে বলি যে দেখো, আমি ছোট্ট একটা বাসা নিব, 2 রুমের একটা বাসা, সেখানে তুমি আর আমি থাকবো। আর যেই তো কঞ্জুসি করিস না, কিছু কিছু গান দেয়া লাগে। যেই জায়গায় হয়তো আমরা ভুল করব, আমাদের রাগ অভিমান হবে, আমরা ঝগড়া করব, আমরা ভুল থেকে শিখবো। এইভাবে ওকে যখন আমি বোঝাই, তখন ও বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মু এখন যা বলে আপনি মেনে নেন। আমি বললাম সরি, এখন মেনে নিয়ে পরে আমি তাকে কষ্ট দিতে পারবো না। তা আমরা যেটা করলাম, ওকেই আমি বললাম যে আমরা প্রয়োজনে শুরুর দিকে আমরা আলাদা থাকবো, যদি এমন হয় তোমার আব্বু আম্মুর প্রয়োজন পড়ছে আমাদের, সেই ক্ষেত্রে আমরা একসাথে থাকতে পারি। মানে ওর আম্মুর কথা এরকম, ওনারা একটা বাড়ি করছেন, 19-এ বাড়িটা কমপ্লিট হয়, 2019-এ। ফরগেট বাপ, জানো ও চাচ্ছে যে ছেলে হিসেবে থাকুক। ওকে তুমি বললা যে ঠিক আছে, দরকার হলে আসবো। তার কথা এটা যে আমার বাড়িতে অন্যরা এসে ভাড়া থাকবে, আর আমার মেয়ে আবার ভাড়া বাসায় থাকবে। ওকে, তুমি আর তোমার জান পাখির গল্প বলো। তো পরে ও এই বিষয়টা আমার হয়ে ওর বাসায় ফাইট করে ম্যানেজ হলো। তো পুরো বিষয়টার মধ্যে যেটা ছিল, ওর বাবা একটু মনে হয় নিমরাজি ছিল, যেটা আমাকে মাঝে মধ্যেই ওই কথাটাই বলা হতো যে আব্বু ঝামেলা করবে, আপনি ওইরকম স্টেবল কিছু করছেন না। তো একটা হাস্যকর ব্যাপার, যেটা আমি বিশ্বাস করি না, আল্লাহকে বিশ্বাস করি। মানে ওর মা, ওরা পুরো ফ্যামিলি তাবিজ কবজে বিশ্বাস করে। তো আমাকে নিয়ে যে হুজুরের কাছেও যাওয়া হতো, ওর আব্বুকে, মানে উনি যেন আমাকে পছন্দ করেন, সব বিষয়ে যেন, মানে কোনো বিষয়ে যেন ঝামেলা না থাকে। তো এটা কয়েকবারই হয়েছে, কিন্তু আমি বলেছি যে এটা তো কাজ করবে বলে মনে হয় না, কারণ আমাকে দেখে যে ইমপ্রেস না হবে, তাবিজ কবজে সে কিভাবে আমাকে পছন্দ করবে। তো সব মিলিয়ে এটা
ও করেছে, ও যা যা মনে হয়েছে আমি সেটা করেছি। একবার মনে আছে, এই কথাটা না বললি না, ঈদে আমি যখন বাড়িতে যেতে চাইতাম, আমি কিন্তু শুধু ঈদেই যাইতাম। আরেকটা ওকেশন ছিল, আমাদের গ্রামে একটা প্রোগ্রাম হয়, এই 3 সময় আমি বাড়িতে যাই, খুব অল্প দিনের জন্য, একদিন দুই দিন। একটা অকেশন কি বলতো? আমার গ্রামে একটা মানে মাহফিল, এটা পুরো আচ্ছা, গ্রামের আচ্ছা। অনেক বড় একটা মাহফিল হয়, এটা Okay. অত্র এলাকার মধ্যে বেশ বড় এবং প্রচুর অন্যরা- মেলা বসে ওখানে, Right, বিশাল right. মেলা, বুঝতে মাহফিলও পারছি। মেলা, right. হ্যাঁ, আমি এই কারণেই রিকল করতে যাচ্ছি। মাহফিল ওরস টাইপের আর কি। তো আমি গেলে ও আমাকে মানে থাকতে দিত না, ফোন, SMS, ঝগড়া। তো আমি দেখ- আয়শা পড়ো। জি জি। Okay, তো okay. একবার এরকম হলো যে আমি 3 দিন আগে ঢাকা থেকে যাই, হুম। যাওয়ার পরে ও আমাকে এমন ভাবেই করছিল, পরে আমি আবার পরের দিন ঢাকায় ব্যাক করি। ঈদের ভিড়, হুম, হুম। এই ভিড়টি সব মাথায় নিয়ে আমি ঢাকার দিকে 14 ঘন্টা জ্যাম ঠেলে আমি আসি। আসার পরে সকালবেলা যখন ও আমাকে দেখে, ও আবার সারপ্রাইজড হয়ে যায়। এটা ঈদের আগের দিন। তো সারাদিন ওর সাথে সময় কাটিয়ে, ওর আম্মু জানে আমরা সকালে নাস্তাটা বাইরেই করি, যেহেতু ভোরে আসি। তো দেখে মানে একদম অভিভূত, এবং ওই মুহূর্তটাও আমাকে মনে হয় যে না, সুখ এনে দেয় মনে, যে আমি ওর জন্য হয়তো অনেক বড় কিছু করতে জেহাদুদ্দিন পারি। লিখেছে, গুরু ফিলিংস তো হাত পা দিয়ে বের হচ্ছে গল্প শুনে। তোরা আসলে তোরা জিনিস রে, কাছে পাইলে তোরে চাইপা ধরে তোর পিঠের ঠিক উপরটাতে একটা চুমা দিতাম। কি অদ্ভুত ভাবে লিখতে পারিস তোদের মনের কথা। গুরু ফিলিংস তো হাত পা দিয়ে বের হচ্ছে গল্প শুনে, মানে এতখানি খুশি হয়ে গেছে যে এর চাইতে ভালো করে আর বলার ভাষা ওর জানা নাই। আদনান, আমি শেষের দিকে আসতে চাই। আচ্ছা, এরপরে 19 চলে আসলো, ওর ইন্টারমিডিয়েট শেষ। তো আমি সেই সময় ওকে বলি যে দেখো, আমাদের সম্পর্কের প্রায় 4 বছর। হুম, আমি অনেক কিছুই বলতে পারলাম না, মানে অনেকগুলো বিষয় ছিল। অসুবিধা নেই বাবজান। তো এখন তো মনে হয় আমরা একটা পরিণতিতে যেতে পারি, যেহেতু আমাদের দুই পারি। পরিবারই রাজি। তো তুমি যদি বলো, তাহলে আমার পরিবারকে একটা ফর্মালি পাঠা আর কি, একটা প্রস্তাব নিয়ে। সেটা হতে পারে এঙ্গেজমেন্ট, হতে পারে কাবিন, হতে পারে। তুমি যেহেতু, ও আমাকে বলতো, তখন তো 18 হয়নি, তো 18 যেহেতু তুমি এগুলো বলতা, ইন্টারমিডিয়েটও শেষ, আমার অনার্স শেষ। তো পরে ও যেটা হলো, এই জায়গায় দেখি ওর আগ্রহ আর নাই। বিয়ের ব্যাপারে যেই মেয়ে ক্লাস 10-এ আমাকে ফোর্স করতো বা এমফাসাইজ করতো বিয়ের ব্যাপারে, সে বলছে যে না, মানে আমি আসলে বুঝতে পারছি না যে ওর চাওয়াটা কি। তো এভাবে বলতেছে যে সবে তো মাত্র ইন্টারমিডিয়েট শেষ করলাম, ভার্সিটিতে পড়বো, প্রেম করি আগে আরো কিছুদিন। তাই বললাম যে প্রেম আরো কিছুদিন করব, তার পরের রেজাল্টটা কি হবে? আমি তো ডে বাই ডে তোমার প্রতি আমি উইক, এবং ডেফিনেটলি এটা আমার কাজের কনসেন্ট্রেশনে আরো ঝামেলা হয়। আমি কাজ করতে গেলেও বিষয়গুলো আমাকে করে, তোমার মানে তুমি কোথায় আছো না আছো, এই বিষয়গুলো আমি খুব চিন্তা করি। তো আমি যতটা আবেগ নিয়ে বলি, যতটা আমার অনুভূতি প্রকাশ পায়, ও ততটাই সিলি ভাবে নিচ্ছে। যেই মানুষটা আমার প্রতি সবসময় কেয়ারিং ছিল, আমি এটা চেঞ্জ বলবো, হওয়ার একটা গন্ধ পাচ্ছ তুমি এই প্রথম? গন্ধ পাচ্ছি। আমি ওকে বললাম কতদিন পর সম্পর্কের? 4 বছরের শেষের Okay, দিকে। ওকে ওকে, তারপর? তো আমি বললাম তুমি কি আসলে চাচ্ছ না, একটু ক্লিয়ার করো তো। তখন সে বলল যে আপনি এখন এই অবস্থায় যে আছেন, আপনি তো কোনো দিক থেকেই স্টেবল না, মানে ক্যারিয়ারে আপনি এখনো তো স্থিতিশীল না, আপনি কি করবেন, আব্বু কি বলে আপনাকে আমার সাথে বিয়ে দেবে? তা আমি বললাম যে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যেহেতু ক্যারিয়ারের প্রশ্ন, তাহলে এখন কিছু একটা করে রাখি, যাতে করে তোমাকে হারাতে না হয়, আমি যেন এই ব্যথাটা আমাকে যেত কষ্ট না দেয়। তো সে বলতেছে না, এইভাবে আব্বু রাজি হবে না। এই রাজি না হওয়ার বিষয়টা আমাকে প্রচন্ড রকম আহত করলো, যে হ্যাঁ, হতে পারে যে আমি ওই মুহূর্তে তেমন কোনো অবস্থান ছিল না, তাই বলে আমাকে তো তারা 4টা বছর দেখেছে, তাদের প্রতিটা আত্মীয়র সাথে আমাকে পরিচয় করানো বা সবগুলো মিলিয়ে তো আমি একটা মানুষ। এখন ওই মুহূর্তে হয়তো আর্থিকভাবে আমার অতটা ইনকাম বা সচ্ছলতা ছিল না, প্রতিষ্ঠান করা হয়েছে, সেটাও আমাকে ওই মুহূর্তে আমাকে কোনো ফিডব্যাক দিচ্ছে না। তো সব মিলিয়ে যখন ও দেখলো যে আমি আর্থিকভাবে আমার কোনো অবস্থান নেই, সামাজিকভাবে ওই বলার মতো কোনো জায়গা নেই। এখানে একটু বলে রাখা ভালো যে ওর আব্বু 3য় শ্রেণীর একটা চাকরি করে, সরকারি চাকরি। আমার পরিবারের সবাই, আমার আব্বা তো আধা সরকারি করেছিলেন, আমার বড় 2 ভাই বোন জামাই সবাই আমার পরিবারের প্রায় 17 জন, মানে গোষ্ঠীর 17 জন সরকারি চাকরি করে। কিন্তু আমি একটু বিমুখ হয়েছিলাম, আমি চেয়েছিলাম যে ব্যবসা বা উদ্যোক্তা হয়ে কিছু করার। এই জন্য স্কুলটা আগে বেছে নিয়েছি, কোচিং সেন্টার। সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে না, আমি একটা একটা করে শুরু করব।
পরবর্তীতে হয়তো অন্য একটা বিজনেস দাঁড় করাবো। যদিও স্কুলটার সাথে অনেকে হয়তো বিজনেস কথাটাকে আপনারা নেগেটিভলি নিতে পারেন, কিন্তু আমি মনে করি যে যে কোনো প্রোডাক্ট যদি ভালো হয় সেটা কিনে নেওয়া যেতেই পারে। একদমই তো, এখানে নেগেটিভিটির কোনো সুযোগ কোরআন শরীফটাও আমরা হাদিয়ে দিয়ে ক্রয় করি, নেগেটিভিটির কোনো সুযোগ নাই। সেই জায়গা থেকে শিক্ষাকে আসলে পণ্য হিসেবে না নিয়ে, মানে আমি এইভাবে এটাকে নিয়েছিলাম যে আমি আমার সার্ভিস, শুধু যে প্রোডাক্ট মানুষ সেল করে তা তো না, Right. সার্ভিসও তো সেল করে। তো আমার ইচ্ছা ছিল যে দেশ সেরা আমার প্রতিষ্ঠান হবে, ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ থাকবে, সারা বাংলাদেশে, মানে আমার স্বপ্নটা অনেক বড় ছিল গুরু। তো সেই স্বপ্নতে আমি যাকে পাশে চেয়েছিলাম তাকে পাশে পাইনি, উল্টা আমি ওখান থেকে একটা ধাক্কা খাই 19-এ, তখনও করোনা আসেনি। 20-এর মার্চে করোনা আসার সময় তখন ওর সাথে আমার সম্পর্কে একটু অবনতি। আমি ওকে শেষ কথাটা এভাবে বলি, দেখো আমাকে যদি প্রমাণ দিয়েই আসতে হয় তাহলে আগে আমি একটু নিজেকে প্রমাণ করি, তারপরে যদি সময় পরিবেশ পরিস্থিতি আবার আমাদেরকে এক করে, না হয় তখন এক হব। এইটাই আমার দিক থেকে শেষ কথা ছিল। হ্যাঁ, এখন যেভাবে কথাগুলো বলছি নিশ্চয়ই ভাষাগত বা শব্দগত ব্যাপার বা আমার অ্যাটিটিউড তখন এমন ছিল না, কারণ আমি তখন হয়তো বা না, অবশ্যই উত্তেজিত ছিলাম। তার প্রতি যে আমার অধিকার ছিল, আমি যে তাকে হারাচ্ছি, এই হারানোর ব্যথা আমাকে হয়তো তার প্রতি অনেক আক্রমণাত্মক করেছে। কথাগুলো আমি এখন যেভাবে বলছি তখন আমি ততটা স্বাভাবিক ছিলাম না, আমি নিতে পারছিলাম না যে যেই মানুষটাকে আমি 4টা বছর দিয়ে ভালোবাসলাম সে আজকে আমার কাছ থেকে সরে যাচ্ছে শুধুমাত্র আমার অবস্থানের কারণে। গুরু, আমি তখন একাডেমিক থেকে খোঁজ নিয়ে দেখছি সাধনা যে সেটি কারণে কোনো দিকে সম্পর্ক গড়িয়ে গেছে কিনা। আমি এই অবিশ্বাসটা এখনো করতে চাই না যে ও আমার সাথে থাকা অবস্থায় একটা দিন আমাকে ঠকিয়েছে, এই অবিশ্বাসটা আমি করতে চাই না। সে অন্য মানে এই সম্পর্কটা র্যাপ আপ করতে চাচ্ছে, এটা বুঝে যাওয়া কমপ্লিট। এবং তোমার জায়গা থেকে তুমি বললে যে ঠিক আছে, তাহলে নিজেকে আমি আগে প্রমাণ করি, যেহেতু আমাকে প্রমাণ করার নহবত আসলো দীর্ঘ 4 বছর পর। বাট ইট শুডন্ট বি, কারণ তার পরিবারের প্রত্যেকটা মেম্বার অলরেডি অ্যাকনলেজ করে ফেলেছে, এক্সেপ্ট হার ফাদার। সবাই একসেপ্ট করে নিয়েছে যে ছেলের আদলে অ্যাকচুয়ালি জামাই হিসেবে আদনান এই বাড়িতে ইনভলভ হতে যাচ্ছে। সেই বয়সে যখন আদনান টিচার হিসেবে, টিচার ভাবলেই কিন্তু ভাববার কোনো কারণ নয় যে 80 বছর বয়স ওর তো কোনো পৌরত্বে পৌঁছানো কোনো মানুষ, সাধারণ একটা ছেলে, কম বয়সী, কেবল তার স্বপ্নকে চেজ করতেছে। সেই ছেলেটার মাথা খারাপ হওয়ার জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট যে সে মেয়েটি পাগলের মতো, দিব্য দৃষ্টিতে একদম পাগলের মতো তার ভালোবাসা একদম একাকার হয়ে আছে। এক্স্যাক্টলি ওই সময়টাতে একজন ম্যাচিউরড মানুষ, যে তার মায়ের বয়সী সেই হবু শাশুড়ি, সেও পাগল হয়েছে তার ছেলে হিসাবে সংসারে নেওয়ার জন্য। আত্মীয় স্বজন সবার সাথে ইনভলভ, সে অলরেডি সব জায়গাতে হয়তো মেসেজ চলেই গেছে যে ওই মেয়ের স্বামী হিসাবে তারা তাকে গ্রহণ করতে যাচ্ছে। বিভিন্ন পারিবারিক সামাজিক বিভিন্ন প্রোগ্রামে তারা তাদেরকে ইনভলভ করতেছে। এই রকম একটা কম বয়সী ছেলের জন্য তখন তো এটা ভাববার অন্য কোনো কারণ থাকতেই পারে না। সেও তখন চিন্তা করতেছে হি অলরেডি বিন দ্য মেম্বার অফ দ্যাট ফ্যামিলি, এবং সে তার এই স্বপ্ন নিয়ে কোনো রকমের কোনো রেস্ট্রিকশন থাকার কথা না। অন অফ আ সাডেন হঠাৎ করে যদি বলে দেওয়া হয় যে তুমি তো এখন আমার পরিবারের জন্য রেডি হয়ে উঠতে পারোনি, সো রাদার তুমি নিজেকে প্রস্তুত করো, এইটা যে কত বড় একটা সিলি কারণ, এটা বুঝবার জন্য বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না, যতটুকু আমি আদনানের কাছে শুনেছি। এবং তার দেয়া তথ্যগুলো সবগুলো যদি সঠিক হয়ে থাকে এবং এই তথ্যের ভিত্তিতে নিরঙ্কুশভাবেই কথা বলা যায়, এটাকে ফটকামি আর বাটপাড়ি ছাড়া অন্য কিছু বলা যায় না। কিন্তু সে তার ভালোবাসাকে অনেক বেশি শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, সে কারণে কোন রকমের অন্য কোনো ওয়ার্ড সে ব্যবহার করতে চাচ্ছে না। আদনান, তারপর ফাইনালি মেয়েটি তোমার সাথে, আমি জানি না যে কি কারণে, অন্য কোনো সম্পর্কে ইনভলভমেন্ট নাই তুমি বলতেছো, বাট তোমার সাথে সম্পর্কটাকে কোনোভাবে এন্ড আপ করার জন্য তার বাবার দোহাই দিয়ে সে বলার চেষ্টা করেছে যে তুমি তো এখনো এমন কোনো জায়গায় পৌঁছায়নি যে কারণে আমি তোমার সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়া যায়। ওয়ারাজ সে এবং তার 14 গোষ্ঠী এক্সেপ্ট হিজ ফাদার, হার ফাদার, সবাই কিন্তু অ্যাকনলেজ করেই ফেলেছে বাই এনি চান্স লাস্ট 4 ইয়ার্স যে এই ছেলেটি আমাদের পরিবার একজন হতে যাচ্ছে, যেমনটা তুমি বলেছো। ওকে, তারপর আমার শেষ দিকে যাচ্ছি। জি, আমার যে যত উৎসব ছিল, উপলক্ষ ছিল, সেখানে আমি তাকে এঙ্গেজ করতাম। ওর মা আসতো, আমার স্কুলের পিকনিক গুলো অলরেডি তুমি বলেছো। জি, তারপরে মেয়ের সাথে সম্পর্কটা কোন জায়গায় যাচ্ছে ফাইনালি? এরপরে আমি ওর সাথে আর স্বাভাবিক সম্পর্কটা, সেদিন তুমি লাস্ট বললে যে আমি তাহলে নিজেকে প্রমাণ করি, অ্যাটিটিউড অন্যরকম ছিল, রাগ বিরাগ করেছো, বললা যে আমি তাহলে নিজেকে প্রমাণ করেই তোমার কাছে আসবো, বের হয়ে গেলে চৌধুরী সাহেবের মেয়ের কাছ থেকে। মানে কথার কথা বলতেছি, সিনেমাতে এরকম দেখছি। এরপরে আসে করোনা।
করোনাটা আমি সাপে বর বলবো কিনা নাকি আমার সব হারানোর একটা উপলক্ষ। আমার স্কুল, স্বপ্নের স্কুল, আমার প্রতিষ্ঠান, সেটা প্রচন্ড ধাক্কা খায়। আমরা বড় একটা বাজেট নিয়ে আমরা নেমেছিলাম যে না, আগে প্রতিষ্ঠানে দাঁড় করাবো, তারপরে আমরা এখান থেকে সুফল ভোগ করব। তো করোনার মধ্যে আমাদের প্রায় 2 বছর যে লম্বা সময়, আমাদের 20 লাখ টাকার মতো শুধু বাড়ি ভাড়াই দিতে হয়। 20 লক্ষ টাকা? হ্যাঁ, 75 কয় দিনের? 18 লাখ থেকে 20 লাখ এরকম, মানে এক মাসে দেওয়া লাগে? না না না, আমি বলেছি করোনার 2 বছরে। ও 2 বছর, মানে জি, জি। 75,000 টাকা পার মান্থ? জি জি জি। কত স্কয়ার ফিট বাড়ি ছিল? আমরা 3টে ফ্লোর নিয়েছিলাম এবং My ওয়েল goodness. ডেকোরেটেড, এখানে ফুল এয়ার It's কন্ডিশন। a big dream you guys are chasing, right? Right. করোনা কত ভাবে কত মানুষকে নষ্ট করে ইংলিশ দিয়েছে। ভার্সনটা আমাদের ওখানে ছিল। ওহো। তারপর তো এরপরে যেটা হয়, আমি ধাক্কা খাই, আমার পার্টনাররা আর কোনো ইনভেস্ট করতে রাজি হয় না। আমি বলি যে দেখেন, একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আমরা তাকে ছেড়ে দেই না, ফেলে দেই না। আর এরপরে বলি যে বিভিন্নভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, তো এটা সন্তান মনে করি আমরা আরো কিছু টাকা এখানে করি বা আরো কিছু সময় দেই। Okay. কিন্তু প্রত্যেকেরই তো পেট আছে, ফ্যামিলি আছে, তারা যার যার মতো করে নিজের একটা চাকরির জোগাড় করে নিল বা অন্যদিকে মুভ করলো। কিন্তু আমি অসহায়ভাবে প্রতিষ্ঠানটা, যেই প্রতিষ্ঠানের জন্য আমি এত এত খেটেছি, ওর অভিযোগ ছিল যে আমি স্কুলে বেশি সময় দিই, ওকে কম দিই। তো স্বাভাবিকভাবে এটা হতো, আমি কম সময় দিতাম। আমি জাস্ট একটা জায়গায় যেতে চাচ্ছিলাম যে যেখানে স্থিতিশীলতা আসবে, ওকে নিয়ে আমি ভালো থাকতে পারবো অনেক বেশি। এই জন্য প্রতিষ্ঠানে অনেক সময় দিয়েছি আমি। তো সেই প্রতিষ্ঠানটা আমার করোনার মধ্যে হাতছাড়া হয়ে যায়। ওকে। এরপরে আমি টোটাল মানে ইনকাম লেস হয়ে যাই, আমার কোনো উপার্জন থাকে না, ও নাই, মানে আমি তাকে হারাই, প্রতিষ্ঠান হারাই। মানে 2015 সালে আমি যেভাবে একদম খালি হাতে ঢাকায় আসি, আমি সেই অবস্থায় চলে যাই। আমার পাশে তখন আমার পরিবার ছাড়ার কেউ থাকে না, মানে পরিবারকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার বড় ভাই, যিনি খুবই ছোট একটা সরকারি চাকরি করেও সে আমাকে সাপোর্ট দিয়েছে, মেন্টাল সাপোর্ট দিয়েছে। আমার মাকে বলেছে যে ও যে এই ক্ষতির সম্মুখীন হয়েছে, ওকে কোনোভাবে মেন্টাল প্রেশার দিও না। ফুল সাপোর্ট দেয়ার ফ্রম ইওর ফ্যামিলি, Right. ব্লাড যারা। কিন্তু Okay. আমি তাদের কাছ থেকে আমি কোনো যে একটা, ওর মা যে আমাকে মাতৃসুলভ যে সেসব আচরণ কোন করে রকমের কোন কিচ্ছু না, এক্সিস্টেন্স কিচ্ছু না, একটা ওই দিন। মেয়ে এবং তার পরিবার কারো পক্ষ থেকে কোন রকমের কোন আর সম্পর্ক বা ভালোবাসা মহব্বত কোনো এক্সিস্টেন্স নাই। নাই। তারপরে আমি ওর কাছ থেকে, তো যেহেতু আমি বিতাড়িতই বলা যায়, যেহেতু আমি তো সম্পর্ক শেষ করিনি গুরু, এখন পর্যন্ত না। তুমি বলেছো আমি প্রস্তুত হচ্ছি তোমার জন্য। প্রস্তুত হচ্ছি, যেহেতু তুমি বলেছো নিজেকে প্রমাণ করতে হবে, সো প্রমাণ করার এবং চেষ্টা আমি করছি। একাডেমিক ভাবে এতটাই পিছিয়ে যে আমার জব সেক্টরে ঢোকার জন্য আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। ওকে। তো পরে আমি বই কিনে বিসিএস রিলেটেড পড়াশোনাগুলো করলাম, যেহেতু আমাকে তো আর এখন প্রাইভেট একটা সেক্টরে গেলেই যে আমাকে অ্যাকসেপ্ট করবে তা না, কারণ আমার কোনো স্কিল নেই। ওকে। তো পরে আমি 1 বছর পড়াশোনা করি, এরপরে বিসিএস এ পরীক্ষা দেই। আমার স্ট্রং প্রিপারেশন না থাকার কারণে আমি বিসিএস কোয়ালিফাই করতে পারি না, কিন্তু আমি গভর্নমেন্ট বেশ কিছু জবের আমি ভাইবা দেই, জবের মানে পজিটিভ রেজাল্ট আসতে থাকে। লাস্ট আমি সিভিল এভিয়েশন অথরিটিতে আমি পরীক্ষা দিই এবং ওখানে কোয়ালিফাই করি। ভেরি গুড। সিভিল এভিয়েশন ইনশাআল্লাহ। কোন ডিপার্টমেন্ট? এটা অপারেশনাল ডিপার্টমেন্ট। আই মিন সিভিল এভিয়েশন বলতে তুমি এয়ারপোর্ট অথরিটি যেটা। তুই থাকলে আমাকে তো হাত ধরতে হতো না মানুষের কাছে, শুনছিস নি? তখন বলছি শুনেছি যে আমার বোনটার একটু ইনশাআল্লাহ নেক্সট টাইম ইজ থেকে বিন কোয়ালিফাইড অলরেডি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোর কি ট্রেনিং সামনে? জয়নিং মানে জয়েনিং সামনে, ট্রেনিং অলরেডি ডান? না, ট্রেনিং হয়নি, মানে ট্রেনিংটা সামনে আছে। সামনে আছে। জি জি। বাট ইজ বিন সিলেক্টেড ফাইনালি, রাইট? জি জি। কাম অন, আয় আয় আয়, বুকে জড়ায় ধরি। বিভিন্ন কারণে আমি ডিজার্ভ করি না, এবারে এয়ারপোর্টে ঢুকলে যেতে আমাকে হেল্প করবি। এক তো তোর জন্ম হয়েছে ওই যে রাজশাহীতে, তারপর তুই উত্তরাঞ্চলের লোক, তারপর তুই ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষরা কিছু সময়ের জন্য ঠকতে পারে, ঠেকে না রে কখনো। এই তোরা এরকম কেন? এই দাঁড়া, তোদের মেয়েদেরকে কি করলে আমরা স্যাটিসফাই করতে পারি? কত
তোর অনেক প্রশংসা শুনতেছি। এই যে লাস্ট আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শুধু সোশ্যাল প্ল্যাটফর্মে না, আমার যারা খুব ক্লোজ লোক আছে, জি, জি। ধর ফ্যান বা আমার ওয়েল উইশার, তারাও কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে কমিউনিকেট করতেছে যে প্রফেশনাল একজন মানুষ আমাদের আজকে হোস্ট হিসাবে আসছে, ইজ ভেরি গুড ফর দ্য ভালোবাসা বাংলাদেশ। এমন আমারে বল, তোরা এরকম কেন? মেয়েদের জন্য আমাদের কি করা উচিত তাহলে? দোষ কোথায় আমাদের? না সবাই তো এমন না। না বল, তুই বল আবার আমাকে নিয়ে নিচ্ছি একদম নারীত্ব ইন্টারোগেশনে। থেকে, একদম উইমেন পার্সপেক্টিভ থেকে বল কি করা উচিত। মানে যেটা ভাইয়া করছে, আদনান ভাই যেটা করছে, দ্যাট ওয়াজ ফাইন, একদম ঠিক আছে, 100% ফাইন। কোথাও কোনো কমতি, আমি গুরু পুরা টাইম যেটা শুনলাম, দেয়ার ওয়াজ নো কমতি কোথাও। আমি একবার বলতে পারবো না যে তোরা না ভালোবাসার কথা বলছিলি একদম আর্লি এজ থেকে। জি, শোন, ক্লাস 10 মানে কিন্তু এমন না যে এত ছোট যে কিছুই বুঝে না কি বললো আর কি বললো না। একদম না গুরু, 4 বছর টানা বললি যে তোরা ছাড়া বাঁচি না আমি, তোর ছাড়া আমার জীবন অন্ধকার। অন অফ এ সাডেন হঠাৎ একদিন বললি যে রেডি হও, নিজেকে প্রস্তুত করো। কেন এমন? কেমনে প্রস্তুত হতে হয় বল অঙ্গন? গুরু এটার উত্তর আসলে আমার কাছে নেই। এটার উত্তর আমাদের যারা ভিউয়ার্সরা আছে তারা একটু দিন, তারা একটু দেওয়ার চেষ্টা করুন। বিকজ আমরা পুরো স্টোরিতে যেটা দেখলাম যে আদনান ভাই সে তার বিং উইমেন, তোর সেন্স কি বলে? কি করা উচিত আমাদের আর? অ্যাজ আ ওমেন হুম, না, নাথিং, because he's just done his 100%. she doesn't deserve this type of no person, right? একদম না because he is way too nice for her. সো এত নাইস একটা মানুষকে আসলে সামনে যে ব্যক্তিটা, এখন যখন কথা বলতেছে ওর প্রসঙ্গে কিন্তু কোনো নেগেটিভিটি, কোনো না, হার্শ একদমই না, ওয়ার্ড একদমই না। আপনি ক্যাটাগরিক্যালি ব্যবহার যতবার করছেন, আমি বললেন কিন্তু পিঞ্চ করতেছি যে But আপনি she তো didn't. দেখেন, নো He সে didn't. অলওয়েজ তার জায়গায় স্টিল অটুট আছে যে না সব ঠিক আছে, সব ঠিক ওকে, আছে। ফাইনালি উই ডান ইট। কারণ এখন আমাদের ছেলে আদনান, সে সিভিল এভিয়েশন, এটা কিন্তু অনেকের জন্য ড্রিম, যারা আকাশ ছুঁতে চায়, যাদের স্টোমাকের মধ্যে সবসময় বাটারফ্লাই পাঞ্চ করে, যারা আসলেই মানে হয় না এই যে কিছু ড্রিম জব থাকে, তারই একটা পার্ট আমার বাপজান এখন। আই এম রিয়েলি প্রাউড অফ হিম। এবং এটা প্রাউড বলতেছে, হি ডিজার্ভ ইট বলতেছে, কত কমন আর কত ফেলনা শব্দ, কিন্তু এই 2-3 বছরে কি গেছে ওর উপর দিয়ে। যেমন বলতেছিল যে 2015-এ যখন আমি ঢাকা ইন করি, আর যখন আমার এই সময়টাতে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি যে টাইম মেশিনে 5 বছর তো পার হয়ে গেছে, কিন্তু আমি যে জায়গা থেকে দৌড়া শুরু করেছিলাম দেখতেছি ওই জায়গাতে আমি দাঁড়ায় আছি, বরং আরো বেশি খালি হয়ে গেছে আমি। সো আমরা হয়তো খুব শীঘ্রই, খুব সংক্ষেপে, খুব সামান্যভাবে বলতেই পারি, আদনান, গুড জব ডান ব্রাদার, ইউ রিয়েলি ডিজার্ভ ইট। এখন দারুণ কিছু জীবন তোমার সামনে অপেক্ষা করতেছে। সিভিল এভিয়েশন, হি অলরেডি বিন সিলেক্টেড, খুব শীঘ্রই জবে ঢুকতে যাচ্ছে, এভরিথিং ইজ গোয়িং গুড। বাট চিন্তা করে দেখো যে ওই সময়টুকু যেখানে বলতেছিল যে 75,000 টাকা তার বাড়ি ভাড়া, 3টা ফ্লোর নিয়ে তারা একটা অ্যাম্বিশাস প্ল্যানিং নিয়েছিল, শিক্ষার এই সার্ভিসটাকে সামনে নিয়ে তাদের একটা এমন একটা জায়গাতে সে নিয়ে যেতে চায়। তার 16-17 জন রিলেটিভ, ক্লোজ রিলেটিভ যারা সরকারি জব করে, তারও এবং কথাবার্তা এবং যতটুকু আমি তার অ্যাটিটিউড বুঝলাম যে সে চাইলেই অনেক আগেই হয়তো সরকারি জবের একজন যোগ্য হিসাবে নিজেকে প্রমাণ করতে পারতো, কিন্তু হি ডিডেন্ট। সে চিন্তা করতেছিল একটা স্বাধীন পেশা, একটা এন্টারপ্রেনারশিপে যাওয়া যায় কিনা, কিন্তু এমন একটা এন্টারপ্রেনারশিপে যেতে যাচ্ছিল সে যেখানে শিক্ষাটাকে বেস করে যদি কিছু করতে পারে। কিন্তু এত বেশি উচ্চাকাঙ্ক্ষা, এত বেশি চিন্তা, এত বেশি স্বপ্নবাজ একটা মানুষ করোনার কারণে দারুণভাবে এটা নোজ ডাউন হয় এবং 75,000 করে প্রায় 20-25 লাখ টাকা ভাড়া তাদের আটকে যায়। আবার ভালোবাসা যে মানুষটা যে শক্তভাবে তার পাশে দাঁড়ানোর কথা দিয়েছিল, 4 বছর ধরে সে এবং তার গোটা পরিবার নিরঙ্কুশভাবে পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল, তারাও তাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। তখন একটা মানুষের জন্য যুদ্ধ করা যে কতখানি কষ্টের হয়, সেটা আমি আপনি না বুঝলেও হাড়ে হাড়ে কিন্তু সে ঠিক টের পাচ্ছে। একটা কথা বলেছিল গল্পের মাঝখানে, সেটা আমার মাথায় ব্লিঙ্ক করতেছে যে গুরু, এখনো আমি তাকে দেখি, কি রাতে ঘুমে, কি যখন জেগে থাকি। ওই কথাগুলো একটু শুনতে চাই। বাবজান বস, কেমনে মিস করিস তোর ভালোবাসার মানুষকে? এখন তো তুই সফল ফাইনালি, না? ইউ গিয়ার ব্যাক ট্র্যাকে, এখন একটা দারুণ পেশাতে নিজেকে ইউ অলরেডি সিলেক্টেড ফর ইট, তুই অলরেডি সিলেক্টেড, শুরু করতে যাচ্ছিস, সব ঠিকঠাক। কিন্তু তোর ভালোবাসার ওই মানুষটিকে, সে কি ভালো করেছে কি মন্দ করেছে, তোকে দাগা দিয়েছে কি দেয়নি, সবকিছুর ঊর্ধ্বে থেকে কিভাবে মিস করিস তাকে? আমি প্রথমবার যখন প্রিলি কোয়ালিফাই করি অন্য আরেকটা জবে, তখন আমার মনে হচ্ছিল যে ওকে এই মেসেজটা জানালে ও খুব খুশি হবে, যে না আমি তোমাকে কথা দিয়েছিলাম নিজেকে প্রমাণ করার, এই দেখো আমি পারছি, পিলিতে আমি অলরেডি সিলেক্টেড।
আমি যখন এটা জানানোর জন্য, আমরা কিন্তু 2 বা 3 বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের বসবাস, Okay, কিন্তু okay. এই 2 বছরের মধ্যে একটা দিনও তার সাথে আমার দেখা হয়নি। ওকে, তো আমি যখন এই বিষয়টা ওকে জানাতে চাই, যে ও জানালে তো খুশি হবে যে না আমি চেষ্টা করছি ওর জন্য, আমি তখন জানতে পারি যে অলরেডি সে 6 মাস আগে আরেকজনের সাথে এঙ্গেজ হয়েছে, এবং ডেফিনেটলি সেই ছেলে আমার চেয়ে ভালো বলেই তো সে তাকে চুজ করেছে। আর আমি তাকে যদি হ্যাপি রাখতে পারতাম বা তার যোগ্য হলে হয়তো আমার জন্য অপেক্ষা করতো, এমনই কথা ছিল। কিন্তু এই বিষয়টা আমি যখন অন্য কারো মাধ্যমে জানতে পারি, আমার কাছে জিনিসটা আমি বিশ্বাস করতে চাই নাই, যে কারণ এটা বিশ্বাস করলে আমাকে প্রচন্ড রকম আঘাত পেতে হবে। আমি এটা অবিশ্বাসের মতো করেই আমি রেখে ওর সাথে যখন যোগাযোগ করতে চাই, কিন্তু ও আমাকে খুব বাজেভাবে দূরে সরিয়ে দেয়। এরপরে একদিন একটা লোকাল বাসে যেভাবে আমার হাত ধরে সে উঠতো, ওই একই স্টাইলে সে অন্য আরেকজনের হাত ধরে বাসের গেট দিয়ে উঠে, এবং আমি বরাবরই বাসের সামনে, মানে গেটের সামনের যে সিটটা সেখানে থাকি। আমি মাস্ক পরা, ওরও বোরখা পরা, কিন্তু আমার চিনতে কিন্তু অসুবিধা হয় নাই। আমি তার চোখ দেখে চিনতে পারছি তার যে এটা ও, আর কেউ না। আমাকে দেখে সে প্রথমে হয়তো খেয়াল করেনি, কিছু দূর যাওয়ার পরে নেক্সট স্টপেজে ও নেমে যায়। নামার পরে আমি খুব বেশি অপমানিত বোধ করি যে আমাকে দেখে নেমে গেল, যে মানুষটা ওই হাতটা তো আমার হাতও ধরেছিল। তো আমি সাথে সাথে ওর আব্বুকে ফোন দিয়ে বলি যে আঙ্কেল আপনার ও কি বাসায় আছে, ওর কথা বলি। বলে যে না, ও তো ইউনিভার্সিটিতে গেছে, পরীক্ষা চলছে। আমি বললাম যে আমি তো দেখলাম ওর পরিবারের পরিচিত, মানে ওর দুঃসম্পর্কে আত্মীয়, বললাম যে ওর সাথে ঘুরছে, হাত ধরার কথাটা বলিনি, যে ওর সাথে ঘুরছে। তখন বলে না বাবা, এটা তো হওয়ার কথা না, ও তো ভার্সিটিতে। তো আমি ওনার আবার এই যে সরলতাটা আমাকে খুব কষ্ট দিল, যে উনি এইভাবে অন্ধভাবে বিশ্বাস করে বলছে যে না, এটা তো হওয়ার কথা না। এবং তাদের ফ্যামিলিতে কিন্তু আমার ওই পরিমাণ অ্যাক্সেস বলি আর অ্যাকসেপ্টেন্স বলি ছিল, এটা মনে করে আমি ওদের বাসায় যাই। ততক্ষণে ওদের বাসায় চলে আসে, আমি একটু সময় নেই, গিয়ে আমি বলি যে তুমি কি আজকে আমার সামনে বাস থেকে ওইভাবে নেমে গেলা কেন? সে আমাকে এটা রিয়াক্ট করে যে আপনি কি উল্টাপাল্টা বলতে আসছেন, বাসায় কি বলে এগুলো আমাকে মানে ছোট করার জন্য ঝামেলা করতে আসছেন? মানে সে আমাকে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। পরে আঙ্কেল তার মেয়ের প্রতি ফেইথ রাখার কারণে সে আমাকে একটু রাগান্বিত হয়, একটু না ভালো রাগান্বিত হয়, যে আমার মেয়ের ব্যাপারে এগুলো কথা বলার তো তোমার কোনো রাইটস নাই। তো আমি তখন রাইটসের সংজ্ঞাটা একটু জানতে চাই, যে 4টা বছর আমি যাকে আমার হৃদয়ে রাখলাম, আমার মগজে রাখলাম, আমার সবকিছুতে, যে এটাও কি অধিকারের জন্য যথেষ্ট না? আর আপনারাও তো আমাকে দেখেছেন, এমন তো না যে আমি লুকিয়ে ছুটে কোনো কিছুতে আছি। তো উনি খুব কিছু কথা বললেন, তো কথাগুলো আমি শুধু ঠান্ডা মাথায় শুনলাম। আমি খুব রেগে যাই, কিন্তু ওই সময় আমি যথেষ্ট নিজেকে সংযত রেখে, কারণ আমি তাকে শ্রদ্ধা করেই আসছি, কারণ আমার বাবা হারিয়ে গেছে, বাবাকে হারাইছি, আমি ওই জায়গাটায় তাকে রেখেছিলাম। কারণ 17তে বাবা হারায়, 19 পর্যন্ত 20 পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। আমি তাকে ওরকমই একটা জায়গায় রাখার কারণে আমি শেষে কিছু কথা বলে আসলাম, যে আঙ্কেল ও কিন্তু আমার সাথে খুব ক্লোজড ছিল, আপনি হয়তো বা জানতেন না, জেনেও না জানার ভান করেছেন, বা আপনি বলেন নাই কিছু সময়, আমি মনে করছি যে আপনি সময়ের অপেক্ষায় আছেন। তো আঙ্কেল, ওর সাথে আমার অনেক মেলামেশা হয়েছে, আমাদের ক্লোজ ছবি আছে, অনেক এভিডেন্স আছে, যেটা আসলে আমি বলতে পারি যে এই অধিকারটা আমার আছে, হয়তো আমার কাগজ কলমে কোনো সম্পর্ক নেই। এবং রীতিমতো বাসায় যাওয়ার পরে ও দুর্ব্যবহার করেছে, ওর মা আমার সাথে মানে এভাবে বলছে যে তুমি পরের বার আসলে কিন্তু আমি গেট খুলবো না। তো সেই পরের বার আমি যাই নাই। এই ভদ্রমহিলা তো সেই মহিলা না যে আপনার ফ্যামিলিকে ফোন করে বলছিল যে ছেলেটাকে দিয়ে দেন? ওখানে দেখতে পারেন গুরু, মানে আমার মার সাথে বা আমার সাথে তার বেশ কিছু। সিরাজগঞ্জ গেছিল সে? না না, আমাকে নিয়ে যে বিভিন্ন জায়গায় যেতেন। ও তার মা? এটা মাঝেরটা এটা আমার মার সাথে। হাউ কাম? তা তোমার পরিবার আসে তাদের সাথে মিক্স আপ হইতো এরকম? জি জি, মানে একদম দুই পরিবার মিশে গেছে। হ্যাঁ জি। যাই হোক, আমি আদনানের সব কথা যদি সঠিক ধরে নিই, তাহলে এটাকে ভণ্ডামি, এটাকে নোংরা রকমের প্রতারণা ছাড়া আর কিছু বলে না। যেখানে আমি দেখতেছি 2 শরীর এক হয়ে যেতে, যেখানে দেখতেছি 2 নিঃশ্বাস গাঢ়ভাবে এক হয়ে যেতে। জুম কর, দেখে একটু জুম কর।
এক হয়ে যেতে, যেখানে দেখতেছি যে নিঃশ্বাস এমনভাবে গরম নিঃশ্বাস এক হয়ে যাওয়ার ছবি আমি দেখতেছি, যেখানে আসলে নাক আর দুইটা থাকে না, নিঃশ্বাসও দুই রকম থাকে না, একই রকমের নিঃশ্বাসের স্রোত প্রবাহিত হয়। এবং এই নিঃশ্বাসের পরে বা আগে কি ধরনের ফিল ছিল আমি আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেছি না, বাট আমি আন্দাজ করে নিচ্ছি যে এরপরে কি ধরনের ফিল হতে পারে দুইজনের মধ্যে। এরকম কিছু ছবি, অনেকগুলো ছবি আমি দেখতেছি। বাট ওর সমস্ত কথা যদি সঠিক হয়ে থাকে, সব কথা যদি আদনানের সঠিক হয়ে থাকে, তাহলে আমি বলতেই পারি এটাকে ভণ্ডামি বলে, এটাকে চিটারি বলে, এটাকে 2 নম্বরই বলে, এটাকে নোংরামি বলে, যে একটা মানুষের জীবনকে ভেতর থেকে শেষ করে দেয়া। এই ছেলেটা ব্লেসড যে সে বাবা বা 6 ইঞ্চির মধ্যে জীবনের সান্ত্বনা খুঁজবার চেষ্টা করেনি, রাদার নিজে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করেছে বিধায় অনেক কষ্ট করে নিজের কষ্ট নিজের ভেতরে জমা রেখে সে চেষ্টা করেছেন নিজেকে ঘুরে দাঁড় করাতে। আজকে সে কারণে সিভিল এভিয়েশনের একটি ডিপার্টমেন্টের দারুণ একটি পোস্টের জন্য অলরেডি বিন সিলেক্টেড। সো এটা কিন্তু একটার গল্প। 99 জন ক্ষেত্রেই হয় যে দীর্ঘ নিঃশ্বাস আর কষ্টে নিজেরা শেষ হয়ে যায়, হয়তো অ্যাডিকশনের পথ বেছে নেয়, অথবা নিজের জীবনটাকেই শেষ করে দেয়। কথা হচ্ছে এখানে যারা এই পথের দিকে ঠেলে নিয়ে যায়, যে এবং যে পরিবার, তাদের পৃথিবীর কোনো আদালতে বিচার কিন্তু হয় না, কিন্তু তারাই কিন্তু এদের দীর্ঘ নিঃশ্বাসের অনেক বড় কারণ। এবং এই জিনিসগুলোর বিচার কখনোই হয় না। পৃথিবীর সবচাইতে ঘটমান অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা, আর এই ভালোবাসার হাত ধরে যে ধরনের নোংরামিগুলো ঘটে, সেটা পৃথিবীর কোনো আদালতে কখনোই স্বীকৃতভাবে বিচারের সুযোগ নাই। বাট আমি মনে করি যে আসলেই সুযোগ থাকা উচিত, কারণ দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস একজন মানুষ এইভাবে প্রভাবিত করে আস্তে আস্তে কিছু মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, কিছু ছেলে মেয়ের জন্য অথবা কিছু মেয়ে ছেলেদের জন্য। এবং আরেকটি কথা বলা অপেক্ষা রাখে না, সেটি হচ্ছে যে আমাদের নাম্বার 01841904904, যারা আমাদের এই প্রোগ্রাম শুনছেন। এট দ্য সেম টাইম আদনান যে মেয়েটির গল্প বলছিল, তার সে যদি আমাদের গল্প শুনে থাকে বা তার কেউ যদি আমাদের এই গল্প শুনে থাকে, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। মিডিয়ার জায়গা থেকে আমাদের পক্ষ থেকে সেই নিরপেক্ষতা থাকা উচিত যে আপনারা চাইলেই যেন আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন এবং আপনাদের স্ট্যান্ড যেন আপনারা নিতে পারেন। সো আমরা ফোন ওপেন রাখতেছি, প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। যাদের উদ্দেশ্যে সে কথাগুলো বলেছে তারা চাইলে আমাদের সাথে কিন্তু ফোনে কমিউনিকেট করতে পারেন। আমরা একবার ট্রাই করব স্পেশালি সেই মেয়েকে ফোনে নেয়ার। যদি তাকে ফোনে পাই, তার যদি সেই সৎ সাহস থাকে, তাহলে সে তার পক্ষ অবলম্বন করে কথা বলার চেষ্টা করবে। আইদার সে যদি আমাদের প্রোগ্রাম শুনে থাকে এখন অথবা ভবিষ্যতে, সে চাইলেই তার পক্ষ অবলম্বন করে কথা বলতে পারবে। সেই সুযোগ সবসময়ই আছে, কারণ মিডিয়াতে যখন আমরা কারো গল্প রিপ্রেজেন্ট করি, তখন ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু গিভ দ্য সেম স্কোপ টু দ্য বোথ পার্টিজ অ্যাকচুয়ালি। যেমন আদনান বলছে বা আদনান যার সম্বন্ধে বলছে সেও যেন কথা বলতে পারে। আদনান, বলতে পারছো নি মেয়েটিকে? না গুরু, আমি কেমনে মনে হয়? বলছে যে ঘুমানোর সময় মনে পড়ে। ও আমার সাথে আছে তো, আমি এটা মনে করি সব সময় পাগলা হয়ে যাবে তোদের করতে করতে। আমি জানি না, পাগলা হয়ে যাবি তো বাপ। আমি এরপরে তুই তো ব্লেসড, তোর বাবা মার দোয়া তোর সাথে আছে। আমরা বলি যে আমার মায়ের দুধের জোর বেশি আছে বিধায় তুই বেঁচে গেছিস। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি গত 15-16 বছর প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি, হয় 6 ইঞ্চি, না হয় বাবা, না হলে হিরোইন, না হলে সুসাইড। এটাই হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন। না, আমি এখন পর্যন্ত স্মোক করিনি, কখনো না করিসনি, বরং তুই রিভার্স একটা থিঙ্কিং নিয়ে এরকম একটা পোস্টের জন্য সিলেক্টেড হয়েছিস। ইটস এ বিগার ব্লেসিং টু ইউ। এটা দারুণ ব্যাপার। মানুষ পারে না, তুই পারছিস, আলহামদুলিল্লাহ। আর কতদিন এই দীর্ঘ নিঃশ্বাসের সাথে বাঁচবি? অলরেডি সে অন্যজনের হয়ে গেছে, যেমনটা তুই বলছিলি। এখন আমি যদি কাউকে আমার লাইফে জড়াই, সে আমাকে পরিপূর্ণভাবে পাবে না, কারণ আমার ভিতরে অন্য কেউ বাস করে। কোন শালায় বলছে যে ভালোবাসা প্রতিস্থাপিত হয় না? কে বলছে তোর এই কথা? ভালোবাসা প্রতিস্থাপিত হয় না, কে বলছে তোর এই কথা? আমি তো পারিনি। তুই হাত খালি রাখিস নি, তাই তোর তুই হাত দিয়ে আর একটা হাত অদৃশ্যভাবে মেয়েটি জড়িয়ে রাখছিস, সেজন্য পারিসনি। তো মনের ওই কোনাটাতে 100% ওই মেয়েটির ভালোবাসা আচ্ছাদিত হয়ে আছিস, তাই পারিসনি। তো নিউরনের প্রত্যেকটা প্রকোষ্ঠে মেয়েটির এক্সিস্টেন্স, তাই পারিসনি। যদি খালি রাখিস, ডেফিনেটলি ভালোবাসা প্রতিস্থাপিত হয় এবং তুই যা ডিজার্ভ করিস তার সাথে বহু ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য নির্ধারণ করবে। বিশ্বাস কর, ভালোবাসা সত্যি প্রতিস্থাপিত হয়।
না, শুধু সত্যি আবার গভীরভাবে প্রেমে পড়া যায়। আমি নিজেকে ঠকাইনি এই কারণে, মানে আমার নিজেকে আমি ক্ষতি করিনি এই কারণে যে আমার পরিবার আমার উপর- প্রশ্নই আসে না। আই এম রিয়েলি ব্লেসড, আমি গর্বিত যে এরকম একটা জুয়েল ছেলে আজকে আমার এই প্রোগ্রামে আসছে, যাদেরকে আমি হাজারো মানুষকে এক্সাম্পল দিতে পারি যে দেখ ভাই, যে কেউ যদি কারোর সাথে বিট্রে করে, ছেলে মেয়ের সাথে অথবা মেয়ে ছেলের সাথে, ইট ডাজন্ট মিন নিজেকে শেষ করে দিতে হবে, সুইসাইড করতে হবে, নেশা করতে হবে। দেখ গুরু, আমি বলতে চাই যে ও ওর ভালোটা বেছে নিয়েছে। আমাকে আমি বিট্রে করেছে, আমাকে ঠকিয়েছে, এটা আমি আসলেই বলতে চাই না। এটা এমন না যে আমি ওকে ক্যামেরার সামনে শো অফ করছি। ওকে, যা গেছে তা গেছে। হোয়াট অ্যাবাউট ইউ বাবজান? গোটা জীবন পড়ে আছে, তোর ওরসে জন্ম নিবে তোর সন্তান, তোদের অনেক কিছু প্ল্যান করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন, তুই তো সেই সুযোগটা দিবি অ্যাটলিস্ট। আর ইটস আ বিগ লার্নিং ফর আস, স্পেশালি ঢাকা FM 90.4 আমাদের ফ্রিকোয়েন্সি মডিউল, অ্যাট দ্য সেম টাইম আমাদের লাইভ ফেসবুক পেজ। আজকে সত্যি ব্লেসড, দারুণ একটা এক্সাম্পল চোখের সামনে দিতে পেরেছি। এটা কিন্তু গল্প লেখা কোনো এক্সাম্পল না, কোনো বিখ্যাত কোনো ঔপন্যাসিকের গল্প এখানে উপস্থাপিত হচ্ছে না, মানুষের জীবনের কথা। আমরা বহু উপলক্ষ, বহু এক্সাম্পল দিই, রাত দিন 24 ঘন্টা, যে অমুক আমার সাথে সেই করেছিল, কোনো ছেলে অথবা মেয়ের জন্য অথবা কোনো মেয়ে ছেলের জন্য, এই কারণে আমার নিজের জীবনটা শেষ হয়ে গেল। এরকম এক্সাম্পল কয়জন দিতে পারে? বিশ্বাস, খেয়াল করে দেখো, এই ছেলেটি 4 বছর ধরে শুধুমাত্র ওই মেয়েটি পাগলায় গেছে এই ছেলেটির জন্য তা কিন্তু না, তার মা, তার 14 পুরুষ সবাই কিন্তু পাগলায় গেছিল ওর জন্য। গোটা পরিবার, স্পেশালি আদনান এবং তার পরিবার সবসময় মিক্স আপ করতো, এমনভাবে ওদের পারিবারিক এবং সামাজিক সম্পর্ক বিভিন্ন অকেশনগুলোতে যেত যাতে সবাই জানতেই পারে যে ওই বাড়িরই জামাই এইটা, যেমনটা শুনছিলাম আদনানের কাছ থেকে। এই অবস্থাতে ছেলেটাকে হঠাৎ করে ছেড়ে দেয়, ফেলে দেয়, পাশে আর কেউ দাঁড়ায় না, মেয়েটা অন্য ছেলের হাত ধরে ঘুরে, অন্য কারোর সাথে এঙ্গেজড। ও কিন্তু নিজেকে শেষ করে দেয়নি, ধ্বংস করে দেয়নি। ওই যে বলছিলাম যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে যে বিজয় ঘোষণা করে, সেই তো প্রকৃত বীর। হি ইজ দ্যাট ম্যান। সেখান থেকে কাম ব্যাক করে, যুদ্ধ করে নিজের সাথে, নিজের মনের সাথে ফাইট করতে করতে আজকে সিভিল এভিয়েশনের একটা ডিপার্টমেন্টের অলরেডি হি ইজ বিন সিলেক্টেড। খুব শীঘ্রই দারুণ এই জবে সে জয়েন করতে যাচ্ছে। কত বড় গর্বের একটা ব্যাপার। সিভিল এভিয়েশন আমার 5ম ভাইবা ছিল, এর আগে আমি 4টা পরীক্ষায় ভাইবা ওখানে বলেছি পিলিতে টিকসোস বাই, সে ফাইনালি, এটা তো ফাইনাল সিলেকশন, জি, জি। খুব শীঘ্রই জব করতে যাচ্ছে। দিস ইজ দ্য থিং, এটা মানে একদম ইউ আর দ্য ম্যান অ্যাকচুয়ালি। সো এইটাই হওয়া উচিত। এটা দারুণ একটা লার্নিং, অনেক দারুণ একটা শিক্ষা। এই সময় যারা আমার প্রোগ্রাম দেখতেছো, দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছো নিজের প্রেমিকাকে নিয়ে, বা প্রেমিকারা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছো তোমার প্রেমিককে নিয়ে, ইটস বিন দ্য ইন্সপিরেশন। এই ছেলেটি যে চাইলে এরকম পারা যায়, স্রোতের বিপরীতে এরকম ভাবে সাঁতার কাটা যায়, ইটস এ গুড থিং। উই আর রিয়েলি ব্লেসড। ঢাকা FM 90.4 ব্লেসড। ভালোবাসার বাংলাদেশ সত্যি আজকের ক্যানভাস ব্লেসড। এই ছেলেটি আমাদের কাছে আসছে, তাই কি চমৎকার এক্সাম্পল দিতে পারছি আমরা। এটা কিন্তু জীবন থেকে নেয়া। ওকে, থ্যাংক ইউ বাবজান, থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ দিস প্রোগ্রাম। আপনার এইদের চাইতে ভালো এক্সাম্পল আর হতে পারতো না। সো যারা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছো, পুতু পুতু করে কাঁদতেছো, তাদের জন্য বলছিস ঘুরে দাঁড়াও। সেই ছেলে এবং মেয়ে সবার জন্য বলতেছি ঘুরে দাঁড়াও। সামনের জীবন অনেক বড়, চাইলেই যুদ্ধ করে ফাইট ব্যাক করা যায়, যেমনটা ফাইট ব্যাক করেছে এই ছেলেটি। ওকে, অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে কিছু মেসেঞ্জার কলের কথা বলছিল, 2-4টা কল নিয়ে অনুষ্ঠান শেষ করবো। তার আগে অঙ্গনের কাছ থেকে একটু ঘুরে আসবো। সম্ভবত ওর একটা ফ্রেন্ড শুনছে, আপনি একটু জাস্টিফাই কি করবেন যে আমি কতটুকু ভুল বললাম বা বাড়িয়ে বললাম কিনা, বা ওর কি ফোন দিব ওকে? হ্যাঁ, ডায়াল করুন। ও যথেষ্ট চেষ্টা করেছে আমাদের সম্পর্কটা ঠিক রাখার জন্য। এখানে ডায়াল কর। তুই তো চাইলে ওই মেয়েকে অলরেডি এঙ্গেজ, রাইট? বিয়ের সাথে কি হয়ে গেছে? সম্ভবত হয় না, আমি তার থেকে একদম ডিসকানেক্টেড। আমি কোনোভাবে চেষ্টা করে পারি। তোর বান্ধবীর মাধ্যমে আমরা খবর দিই, ফ্রেন্ডের মাধ্যমে খবর দিই, বন্ধু বা বান্ধবী যাই হোক, যে সে চাইলে আমাদের সাথে কানেক্ট করতে পারে। যদি তার পক্ষ অবলম্বন করে সে কিছু বলতে চায়, আমরা যে কথাগুলো বলছি সবকিছু আদনানের কথার উপর ভিত্তি করে। আমাদের কাছে তো লাইং ডিটেক্টিং মেশিন না, আমরা ধরে ফেলবো আদনান সত্য না মিথ্যা বলছে, বাট মিডিয়ার জায়গা থেকে, আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে বলছে, আপনারা চাইলেই কিন্তু যার সম্বন্ধে বলছে সে চাইলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারে আজ অথবা অন্য কোনো প্রোগ্রামে। অঙ্গন, ওকে, মিনওয়াইল আমরা কিছু কমেন্ট পড়তে চাচ্ছি। গুরু, অনেকক্ষণ ধরে একটা কমেন্ট আমার সামনে পপ আপ হচ্ছিল। জুবাইর নামের একজন আমাদের সঙ্গে জয়েন করে আছে এবং সে বারংবার একটা কমেন্টে আমাদের কাছে করছে, দ্যাট ইজ গুরু ভালোবাসার সংজ্ঞাটা একটু আমাদেরকে বলেন। বারবার একটা কোয়েশ্চেনে আমাদেরকে বলে যাচ্ছে, গুরু ভালোবাসার সংজ্ঞাটা কি?
ভালোবাসার সঙ্গে আমার একদম লিটারালি ওইভাবে ক্যাটাগরিক্যালি জানা নাই, বাট এটা এমনই একটা জিনিস, ছেলে মেয়ে বা বন্ধু যে কোনো ফরম্যাটে ভালোবাসা আসুক, যে পাশে থাকলে জীবনটা সহজ হয়ে যায় এবং জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত, যখন জীবন সায়নে চলে আসবো তখনও যেন মনে হয় যে আরেকটা দিন, আরেকটা মুহূর্ত, আরেকটা পাল যদি একসাথে বাঁচতে পারতাম। দিস ইজ অল অ্যাবাউট লাভ। হ্যালো, আসসালামু আলাইকুম। বিফোর আমরা অনলাইন প্ল্যাটফর্মে আছি ভালোবাসার বাংলাদেশে, আমরা অনলাইনে যাওয়ার আগে আপনার মেনভাল আমরা একটু কিছু কমেন্ট পড়তে চাচ্ছি। একটু নিয়ে নিই। ওকে, আমাদের সাথে আছে আদনান। আদনান বলছিল তার জীবনের কথা। সে বলছিল যে একজনকে খুব নিরঙ্কুশ ভাবে সে ভালোবাসতো, এখন সে মেয়ে এবং তার পরিবার থেকে সে বিচ্যুত এবং ফাইনালি সে তার মতো করে এখন একটা জবের সাথে ইনভলভড, এসব কথাগুলো বলছিল। এবং আপনি তার এবং সে যে মেয়েটির কথা বলছিল তাদের কমন ফ্রেন্ড, সেই জায়গা থেকে আমি ফোন দিয়েছি। আপনি কি আমাদের সাথে লাইভ অন স্ট্রিমিং এ কিছু কথা বলতে পারেন? অবশ্যই। জি, অনেক শ্রদ্ধা, দারুণ ভালোবাসা, অসম্ভব ভালো লাগার সাথে এমন একজনকে আমরা এখন ফোনে নিতে যাচ্ছি যে হচ্ছে কমন ফ্রেন্ড আদনান, এবং সেই সাথে সেই মেয়েটির নামটা আমি ইচ্ছে করে প্রকাশ করিনি, কিন্তু কারণ মিডিয়া জায়গা থেকে স্পেশালি আদনান অনুরোধ করেছে যে আমি তার নাম বা তার ছবি ডিসক্লোজ হোক, সেটা আমি চাই না। আর আমরা মিডিয়া জায়গা থেকে আমরা চাইলে একতরফাভাবে কারো কথা শুনে তার প্রাইভেসি ডিসক্লোজ করতে পারি না, সেজন্য তার নামও আমরা প্রকাশ করিনি। বাট আদৌ এই কথাগুলো সঠিক কিনা সেটি আলোকপাত করার চেষ্টা করেছে। আমরা এটাও বলেছি যে সে চাইলে যেন অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করে। এটি হচ্ছে আদনান, তোমার ভালোবাসার মানুষ, রাইট? তার পাশের জন সে আমাদের সাথে ফোনে আছে। একটা ছবি অলরেডি আপনার দেখতে পাচ্ছি যেখানে আদনান আছে, সাথে কেন যেন একটু বধূবেশী টাইপ ড্রেস আপ করা, কোনো একটা অকেশন, রাইট? আচ্ছা, সনাতন ধর্মে কে, যার সাথে আমি ফোনে কথা বলছি। ওকে, এইরকম একটা গেট আপের আপনার বান্ধবীর পরনে হচ্ছে সালোয়ার কামিজ মেরুন কালার বা কিছু একটা, জগন্নাথ হলের সরস্বতীর দিনে। আচ্ছা, ওই সময়, আচ্ছা। এবং আপনার পরনে আছে আপনার স্পেশালি চুলটা ব্যান্ড করা, এবং সেখানে যেভাবে মা দুর্গা সহ সরস্বতী যেভাবে পোশাক চুলটা বিন্যাস করতে পছন্দ করেন, এমন আর কি একটি বেশভূষা। লেমন কালার একটা সালোয়ার হয়তো আপনার গায়ে বা শাড়ি, আমি বুঝতে ঠিক পারতেছি না, শাড়ি ছিল। এই মিলিয়ে আপনাদের একটা ছবিও দেখতেছি। এটা কি আপনি, যেমনটা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম? আপনি, আমি হয়তো বর্ণনা ঠিকভাবে দিতে পারিনি, তুমি আমার হয়ে আদনান একটু বর্ণনা দিয়ে সরস্বতীর এক্স্যাক্টলি। সেখানে আমি আদনানের পোশাক দেখতেছি পায়জামা পাঞ্জাবি, রাইট? আদনান চাদর ছিল, গায়ে চাদর, এবং পাশে যে মেয়েটি লম্বা ঝুমকো পরা গোল্ডেন কালারের, এবং স্পেশালি মাথায় যে চুলের বিন্যাসটা করে, কি বলে এটারে অঙ্গন? মাঝে সিথি এবং দুই পাশে বেনুই করা, এবং এই যে এই এটাকে বলে হচ্ছে টায়রা পরা, এবং এক্স্যাক্টলি দুই বান্ধবী একই রকম টায়রা পরে আছে। এটাই কি আপনি? লেমন কালার একটা শাড়ি, ওকে, একদম তাই। এবং মাঝখানে যেটা, সেটাই কি মেয়েটি? অসম্ভব দেখতে সুন্দরী, এবং আপনি কিন্তু দারুণ দেখতে আসলে। আচ্ছা, এই মাঝখানে মেয়েটি নিয়ে যে কথা বলছে, এই মেয়েটি সেই মেয়েটি, রাইট? ওকে, আচ্ছা, তাহলে তো রিলেট করতেই পারলাম। আমি একটু জাজ করার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি, আই এম সরি। এবার যাচ্ছি আপনার কাছে, আপনি একটু আপনার মতো করে যদি পুরো জিনিসটার একটু আপনার মতো করে আলোকপাত করেন। অ্যাকচুয়ালি আদনান স্যারের সঙ্গে আমার পরিচয় ফ্রেন্ডের থ্রুতেই, অর্থাৎ সেই বান্ধবী যার সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল। ওকে, আমাদের দেখা হয় স্যারের সাথে আমার ফ্রেন্ডের বার্থডে নিয়ে, ওনাকে আমি ফার্স্ট ওখানেই দেখি। তারপরে আস্তে আস্তে আমাদের যেহেতু আমাদের ওই কোচিং এ পড়াতো আমাদের, সেই হিসেবে আমার ফ্রেন্ডের সাথে আলাপ, স্যারের সাথে আমার আলাপ। হ্যাঁ, ওদের ব্যাপারে মোটামুটি আমি সবকিছুই জানতাম, কিংবা ওকে, রিফিউজ করার কারণটা কি? রিফিউজ করার কারণগুলো অ্যাকচুয়ালি এটা ওদের ব্যাপার, এটা ওদের পার্সোনাল। আপনি কি কিছু জানেন যে ও প্রতিষ্ঠিত না সেই কারণে, নাকি অন্য কোনো কারণ ছিল? এখন আমি দুপক্ষে তো ছিলাম, একদিকে আমার বান্ধবীও, তারপরে আমার শিক্ষকও। তো কোনো কমপ্লেন কি করছে আপনার বান্ধবী কখনো? আদনান এরকমের জন্য
কোনো কমপ্লেন কি করছে কখনো আদনানের সম্বন্ধে আপনার বান্ধবী? আমিও এফএম শুনছিলাম এখানে, তো যে বললো স্যার যে সময়ের ব্যাপারটা, সময় দিত না ব্যাপারটা। হ্যাঁ নিশ্চয়ই স্যারের অতি ভালোর জন্যই করছিল, যাতে স্যার এটা পরিচিত হয়ে ওকে এনজয় করে নিতে পারে, এই জন্যই করছিল। হয়তো আমার বান্ধবী সেটা বুঝতে পারিনি। আমি ওকে বোঝানোর অনেক ট্রাই করেছি। আদনানের কথা যা শুনছেন আপনি না প্রোগ্রাম, হ্যাঁ আমি সঠিক ওর কথাগুলো কি আপনি একমত যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক? সঠিক ভুল এটা তো আপনি যতটুকু জানেন। হ্যাঁ আমি যতটুকু জানি ততটুকু আমাকে তো ঠিক বলা হয়েছে, আমি অতটুকু জানি, এর বাইরে তো আমি ঠিক জানি না। ওকে, আপনার বান্ধবী কি বিয়ে শাদী হয়ে গেছে, এঙ্গেজ তাই শুনছিলাম, জানেন কি? বিয়ের সাথে এখনো হয়নি, কিন্তু এঙ্গেজ এটা আমিও শুনেছি। এঙ্গেজ নাকি প্রেমের সম্পর্কে আছে কোনটা? এঙ্গেজ বলতে অফিশিয়াল এঙ্গেজ যেটা বলে। এই ব্যাপারটা কখনো আমাকে আমার বান্ধবী সরাসরি কখনো বলেনি। ওকে, আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করে অনেকবার ট্রাই করেছি, ওর ফ্যামিলি কেউ খোলাখুলি ভাবে আমাকে বলেনি। ওকে, আমি অনুষ্ঠান শেষ করব, বাট আপনাকে আরেক দফা আমি অসম্ভব রকমের কৃতজ্ঞতা জানাবো ডিয়ার, যে অ্যাটলিস্ট আপনার জায়গা থেকে আপনি একটা আলোকপাত করার চেষ্টা করেছেন। কারণ আপনি আপনার ছোটবেলার ক্লোজ বন্ধু, আপনি চাইলেই যে কোনো কথা বলতে পারেন না, তারপরেও একটা মানুষ নিজের কথাগুলো বলছিল অনেস্টলি, সেগুলোকে আপনি অ্যাকনলেজ করেছেন, যাতে আমি যতটুকু বুঝি যে সে হয়তো মিথ্যা কিছু বলতেছেন এমনটাই বলবার চেষ্টা আপনি করেছেন। আমি সত্যি কৃতজ্ঞ ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে যে আপনি আমার সাথে লাইভ এই স্ট্রিমিং এ যুক্ত হয়ে অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন দিয়েছেন। লাস্ট কোয়েশ্চেন ফর ইউ ডিয়ার, সেটাই হচ্ছে যে আপনি একজন মেয়ে, আপনার বান্ধবী, এটা ঠিক আছে, ভালোবাসার বড় বেশি কাঙাল, ছেলে মেয়ে সবাই, এই যদি হয় ভালোবাসার দশা, কেউ কি কখনো ভালোবাসতে সাহস পাবে? আর আপনার মন কি বলে, একজন নারী হিসাবে কি বলে? বান্ধবীর প্রসঙ্গ বা আদনানের প্রসঙ্গ ভুলে গিয়ে বলেন। আমার দিক থেকে আমি যতটুকু দেখেছি আমার স্যারের কাছ থেকে, সরি আমার ফ্রেন্ডের ভালোবাসা অনেক ভালোবেসেছে, অনেক ভালোবাসতে থাকে। আমি যতটুকু তাদেরকে দেখেছি সামনের দিকে, হ্যাঁ আমার মনে হচ্ছিল আমার ফ্রেন্ড ব্যাপারটা একটু, আমি অনেকবার মানে সাইডে বুঝিয়েছি যে এখান থেকে বের হয়ে আসা উচিত, এখন মনে না রাখা উচিত, লাইফে পড়া উচিত, আগানো উচিত, যাতে আমার ফ্রেন্ড বুঝে করা উচিত। এখন যাইতে এটা পারতো না। ওকে, এনিওয়ে আমার ফ্রেন্ড অবশ্য হয়তো শুনছে, আমি জানি না এরপরে কি বলবে বা কি ভাববে। ওকে, আমি চাই না যে আপনাকে আর কোনো ফলস পজিশনে আমি ফেলি, কারণ দিন শেষে আপনি তার ক্লোজ বান্ধবী, এবং আমরা অ্যাটলিস্ট বুঝে গেছি যে আপনার যতটুকু কথা বলেছে তার জায়গা থেকে অনেস্টলি নিজেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে। আপনার বান্ধবীকে বলেন চাইলেই কিন্তু সে আমাদেরকে ফোন করতে পারে, এখন এই নাম্বারেই ফোন দেখে আমরা তাকে কানেক্ট করবো, অথবা সে চাইলে পরবর্তীতে আমাদের সাথে কথা বলতে পারে। অনেক ভালোবাসা আপনার জন্য, অসম্ভব ভালো থাকবেন আপনি, টেক কেয়ার। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক দোয়া। কথা দিয়েছিলাম যে আজকে সবার সাথে কথা বলবো, কারণ ঈদের পরের এই প্রোগ্রামটা সবার সাথে কথা বলাটা খুব বেশি জরুরি। কিন্তু ওই ফোন, তার বান্ধবীর কোনো ফোন কি এটা? না না, ওকে, আমরা সুযোগ চাইলেও করতে পারিনি এই কারণে, কারণ আজকের যে অনুষ্ঠান সেটি হচ্ছে যে একটু অন্যরকম হয়ে গেছে শেষের দিকে এসে, যে কারণে আমাদেরকে হয়তো প্রয়োজনীয় ফোন কলটা নিতে হয়েছে। আই এম সরি ফর দ্যাট। নেক্সট টাইম অফকোর্স আমরা চাইবো শেষের দিকে যাতে আমরা মেসেঞ্জারের ভিডিও কলে যে কথাগুলো বলা হচ্ছিল সেটা যেন আমরা মেনটেন করতে পারি। সবার জন্য অনেক দোয়া, সবাই অনেক ভালো থাকুক। আরেক দফা ঈদ মোবারক, জীবনটাকে অনেক বড় করে বাঁচুক। এরকম হয়তো উলট পালট কাহিনী থাকবে, তারপরে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই এরকম হোক, লাইক আদনান যেমন জীবনটাকে এভাবে ভালোবাসতে শিখুক সবাই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক 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 ধন্যবাদ আমাদের গুরুকে এবং আমাদের আজকে যিনি গেস্ট ছিল তাদেরকে। অলসো আজকে যারা যারা আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর লাস্টে কিছু কমেন্ট পড়তে চাচ্ছে, যেগুলো না পড়লেই হয়তো আপনারা অনেক রাগ করে ফেলবেন। কামরুল ইসলাম আছে, গুরু আজকে নতুন, গুরু আজকে সুন্দর লাগছিল, রাইট রাইট, ডায়েরির পাতায় লেখা আছে। দেন জুনায়েদ আকাশ আছে, ভালোবাসার এত রং কেন বদলায়?
ভালোবাসার কেন এত রং বদলায় এটার উত্তর আমি দিতে পারবো না, হয়তো বা আগামী সপ্তাহে যখন গুরু আসবে রাত 11টায় বৃহস্পতিবারে, তখন আমি গুরুকে নিজে মনে করে গুরুকে বলে দিব, গুরুর কাছ থেকে তখন আমরা উত্তরটা জেনে নিব, ঠিক আছে? সো থ্যাংক ইউ, অনেক 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 বেশি ধন্যবাদ সবাইকে আজকে কানেক্টেড থাকার জন্য। হোপফুলি আগামী বৃহস্পতিবার রাত 11টা থেকে 2টা অবধি আপনি আবার আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ঢাকা FM 90.4 FM এ। ওকে, মিনভাল একটু বলতে চাচ্ছি যে আপনি যদি চান যে আপনার এই ঘটনাটা বা আপনার ভালোবাসার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে, তাহলে যেটা করবেন ভেরি সিম্পল, আপনি আপনার সেলফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার, উইচ ইজ সো ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর যদি চান যে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে কানেক্ট করবেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি, দ্যাট ইজ 01841904904। ওকে, 01841904904। এখানে আপনি আপনার নাম লিখবেন, লোকেশন লিখবেন এবং আপনার পুরো গল্পটা সামারি আকারে ছোট্ট করে পাঠিয়ে দিবেন। আর যদি সেটা করতে না ইচ্ছে করে, তাহলে জাস্ট একটা ভয়েস নোট পাঠিয়ে দিতে পারেন। আর চাইলে আপনি আমাদের ফেসবুক পেজ যেটা আছে ঢাকা FM 90.4, এখানে গিয়ে ফার্স্টে আপনি আমাদের যে লাইকের অপশনটা আছে, লাইকের অপশনটাতে প্রেস করবেন, অ্যান্ড অপশনে প্রেস করে আমাদের এই পুরো যে বড় ফ্যামিলিটা, এই ফ্যামিলিটার একটা পার্ট হয়ে যাবেন। এবং আমাদের মেসেঞ্জারের ইনবক্সে আপনি আপনার যে ভালোবাসার গল্পটা আছে এটা ছোট্ট করে পাঠিয়ে দিবেন। হৃদয় আছে, গুরু রাজশাহী থেকে শুনছে, আজকে আমাদের রাজশাহীর অনেক 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 বেশি ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স যেটা দেখতে পাচ্ছি। জুবায়ের আছে, রাশেদ নীল আছে আমাদের সঙ্গে জয়েন করে, ইমন আহমেদ আছে, দেন প্রিন্স আরিয়ান আছে, ভালোবাসার গুরু আদিল আহমেদ আছে, ওকে, মাহবুব ইসলাম আছে, চেক হোয়াটসঅ্যাপ চেক করছে, জুয়েল ভাই পাশে বসে বসে প্রতিটা SMS দেখে যাচ্ছে, ওকে, দেন শুভ আছে আমাদের সঙ্গে, শান্ত আছে, দেন কামরুল ইসলাম আছে, হোয়াটসঅ্যাপে অনেকেই কানেক্টেড আছে আমাদের সঙ্গে, কারণ নাম ওভাবে দেখতে পাচ্ছি না, অনেক নাম্বার আছে। তারা আছে আমাদের সঙ্গে জয়েন করে, সো প্রিটি তারা, ইউ আর মাশাআল্লাহ। দেন আমাদের সঙ্গে ইমন আহমেদ আছে, লাভ ইউ গুরু, লাভ ইউ অঙ্গনের স্পেলিং ভুল, AONGON। দেন আমাদের সঙ্গে প্রিন্স আছে, কামরুল আছে, অনেকে আছে জয়েন করে। আজকের মতো আমরা আমাদের শোটা এখানে র্যাপ করবো, অ্যান্ড হোপফুলি আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে রাত 11টায় ভালোবাসার বাংলাদেশে বা ঢাকা FM 90.4 FM এ, বিকজ দিস ইজ ওয়ান নেশন ওয়ান স্টেশন। অলরাইট, টিল দেন আপনারা ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, ভালোবাসাটা স্প্রেড করবেন, অ্যান্ড ইয়েস, কিপ লিসনিং ঢাকা FM 90.4।